হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি। তো ফ্রেন্ডস, আজকে আমরা এসএনডে ক্লাস 12 চ্যাপ্টার 14 স্পর্শক ও অভিলম্ব বা ট্যানজেন্ট নর্মাল এই অধ্যায়ের আমরা বেসিক কনসেপ্টটা শিখব। তো তোমরা এখানে বোর্ডে দেখতেই পাচ্ছ, এখানে আমি কিছু নোটস লিখে রেখেছি। তো এখানে দেখো যে প্রথমে আমরা কি করব, যে এটা বেসিক্যালি পুরোপুরি আমাদের একটা কনসেপ্টের ক্লাস। তো তোমরা খুব ভালো করে জাস্ট যতটুকু এখানে নোটস আমি লিখিয়ে তোমাদের বোঝাচ্ছি, তো তোমরা প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বুঝবে। তো তারপরে আমরা প্রত্যেকটা অঙ্ক ধরে শিখবো, ঠিক আছে? এবং এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ওকে, তো এখান থেকে 5 কি 6 মার্কস পরীক্ষায় আসে। তো অঙ্কগুলো তোমরা ভালো করে শিখবে, আমি শেখাবো, এবং তার আগে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ট্যানজেন্ট নর্মাল, ঠিক আছে, বা স্পর্শক এবং অভিলম্ব। দেখো এই ওয়ার্ডস দুটোর সাথে আমরা কিন্তু এর আগে মানে আগের ক্লাসে কিন্তু আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি স্পর্শক এবং অভিলম্ব ব্যাপারটা, ঠিক আছে? কিন্তু এখানে মানে ক্লাস 12-এ আমরা বেসিক কিছু শিখবো। দেখো যে এখানে প্রথমে জানতে হবে যে স্পর্শক আর অভিলম্বটা কি, ঠিক আছে? আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি ব্যাপারটা। তো এখানে দেখো যে এখানে আমরা কি করছি, যে একটা বক্ররেখা নিয়েছি। সে সাপোজ ধরো আমি এখানটায় করে দিয়েছি, তো তোমরা জাস্ট আরেকবার দেখতে পারো। তো ধরো এখানে আমরা একটা বক্ররেখা নিয়েছি জাস্ট লাইক এরকম। তো যেটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে y ইজিক্যালস টু ফাংশন অফ এক্স, ঠিক আছে? তো আমরা এরকম একটা লেখ নিয়েছি যেটার নাম হচ্ছে y ইজিক্যালস টু ফাংশন অফ এক্স। এবারে এই লেখের ওপরে বা এই বক্ররেখার ওপরে আমরা দুটো পয়েন্ট নিয়েছি, ঠিক আছে? দুটো পয়েন্ট নিয়েছি, সেটা পয়েন্টটা হচ্ছে একটা হচ্ছে পি পয়েন্ট আর একটা হচ্ছে সে সাপোজ হচ্ছে এখানে একটা পয়েন্ট নিচ্ছি কিউ পয়েন্ট, ঠিক আছে? তাহলে এখানে একটা পি পয়েন্ট নিচ্ছি আর এখানে একটা কিউ পয়েন্ট নিচ্ছি। ওকে, তাহলে আমি এই জিনিসটা কিভাবে আসলো তো সেটা তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে প্রথমে আমরা একটা লেখ নিয়েছি, দ্যাট ইজ y ইজিক্যালস টু ফাংশন অফ এক্স, যেটা নাম দিচ্ছি, এবং এই লেখ বা বক্রের ওপরে দুটো পয়েন্ট নিচ্ছি, একটা হচ্ছে পি পয়েন্ট, একটা হচ্ছে কিউ পয়েন্ট। তো এবার আমরা কি করছি, এই পি আর কিউ এই দুটো পয়েন্টকে আমরা জয়েন করে দিচ্ছি একটা লাইন সেগমেন্ট দিয়ে বা সরল রেখাংশ দ্বারা, ঠিক আছে? তো আমরা এই পি কিউ মানে পি আর কিউ বিন্দু দুটোকে আমরা একটা সরল রেখাংশ দ্বারা জয়েন করছি। তো যেটাকে আমরা নাম দিচ্ছি, দেখো যে পি কিউ হচ্ছে জ্যা, অর্থাৎ এই যে বক্রটা রয়েছে এই বক্রের জ্যাটা হচ্ছে, অর্থাৎ বক্রের ওপর আমি দুটো পয়েন্ট নিয়েছি, একটা হচ্ছে পি পয়েন্ট, একটা হচ্ছে কিউ পয়েন্ট। আর এই পি এবং কিউ পয়েন্ট দুটোকে যদি আমরা একটা লাইন সেগমেন্ট দিয়ে জয়েন করি, তাহলে যে মানে জ্যাটা মানে যেটা তৈরি হচ্ছে মানে যে লাইন সেগমেন্ট আমরা পাচ্ছি, মানে পি কিউ যে লাইন সেগমেন্ট আমরা পাচ্ছি, সেই লাইন সেগমেন্টটাকে আমরা দিচ্ছি এই বক্রের জ্যা বা কর্ড। ওকে, আমি লিখে দিচ্ছি এখানে, দেখো পি কিউ অ্যারো সাইন দিয়ে জ্যা বা কর্ড, CHORD, ঠিক আছে? একদম বেসিক জাস্ট কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করো। তো এবার এখানে দেখো কি করছি আমরা, এবার যদি আমরা এই দুটো পয়েন্টের মধ্যে সাপোজ ধরো হচ্ছে আমরা পি পয়েন্টটাকে ফিক্সড রাখছি, আমরা পি পয়েন্টটাকে ফিক্সড রাখছি, পি পয়েন্টটাকে ফিক্সড রাখছি বা স্থির রাখছি, ঠিক আছে? পি পয়েন্টটাকে আমরা ফিক্সড রাখছি এবং কিউ পয়েন্টটাকে আমরা কি করছি, এরকম মুভ করছি। দেখো এখান থেকে পি পয়েন্টটাকে যদি আমরা এরকম করে মুভ করতে 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 যদি আমরা বক্ররেখার একটা সীমাস্ত মান অবধি আসি, তাহলে দেখো যে পয়েন্টটা একদম জাস্ট লাইক মানে এরকম জাস্ট লাইক মানে মানে কি পি এর সাথে মিশে যাচ্ছে, তাই না? পি এর সাথে পি বিন্দুর সাথে মিশে যাচ্ছে একটা সময় পর। তো এবার সেইটাকে যদি আমরা এরকম একটা লাইন দিয়ে বা ডটেড লাইন দিয়ে যদি আমি এটাকে ইয়ে করি, দেখো তো এটা এরকম জাস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম ডটেড লাইন দিয়ে যদি আমি বাড়িয়ে দিই, তাহলে এই যে আমরা লাইন ইয়েটা পাচ্ছি, তো এইটাকে আমরা বলছি হচ্ছে স্পর্শ, ঠিক আছে? অর্থাৎ এই যে পি সাপোজ ধরো নামটা দিচ্ছি আমরা হচ্ছে টি পয়েন্ট। ওকে, আমি আবার বলছি, দেখো যে এই পি আর কিউ, ঠিক আছে, পি আর কিউ দুটো পয়েন্ট নিয়েছে এই জ্যায়ের মানে বক্রের ওপরে, এবং এই পি আর কিউ দুটো বিন্দুকে আমরা জয়েন করছি একটা লাইন সেগমেন্ট দিয়ে, যেটা হচ্ছে বক্রের জ্যা বা কর্ড। এবার পি আর কিউ বিন্দুর মধ্যে আমি যদি পি বিন্দুটাকে ফিক্সড রেখে বা স্থির রেখে যদি আমরা কিউ বিন্দুটাকে মুভ করি, তাহলে একটা সময় পর দেখো এরকম সোজাসুজি চলে আসছে না, ঠিক আছে? এবার এই পয়েন্টটা মানে সাপেক্ষে যদি আমরা একটা মানে লাইন ড্র করি, দেখো এরকম ভাবে একটা যদি লাইন ড্র করি, তাহলে যদি এরকম ধরে একটা লাইন ড্র করি,
তাহলে এই যে ইয়েটা দাঁড়াচ্ছে, সাপোজ এটা নাম দিলাম টি, ঠিক আছে। তাহলে এই যে লাইন মানে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা এই যেটা নাম দিচ্ছি আমি পিটি, তাহলে এই পিটিটাই হচ্ছে এই পি বিন্দুর সাপেক্ষে, তাহলে কোন বিন্দুতে টাচ করছে, কন্ট্যাক্ট হচ্ছে কোন বিন্দুতে, পি বিন্দুতে। দেখো এই বিন্দুতে এই বিন্দুর রেসপেক্টে পিটিটা হয়ে যাচ্ছে স্পর্শক, তাই আমরা লিখেছি এখানে দেখো পিটিটা হচ্ছে স্পর্শক আর পি কিউটা হচ্ছে জ্যা। আর পি বিন্দুটাকে আমরা কি নাম দিচ্ছি, পি বিন্দুটাকে আমরা নাম দিচ্ছি স্পর্শ বিন্দু বা পয়েন্ট অফ কন্ট্যাক্ট, অর্থাৎ যে বিন্দুতে এই স্পর্শকটা টাচ করছে, এই স্পর্শকটা টাচ করছে বক্রটাকে, যে বিন্দুতে এই বক্রটাকে বা বক্ররেখাটাকে এই পিটি স্পর্শকটা টাচ করছে, সেই বিন্দুটাকে আমরা বলছি পয়েন্ট অফ কন্ট্যাক্ট। আর পিটি স্পর্শকটা কাকে বলছে, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে আমি যদি কিউ বিন্দুটাকে মুভ করাতে করাতে নিয়ে আসি, তাহলে দেখবে কোনে এরকম সোজাসুজি একটা লাইন এই বক্রটাকে ঘেঁষে চলে যাচ্ছে, তাহলে এই লাইনটাকেই আমরা বলছি হচ্ছে স্পর্শক, যেটাকে আমরা বলছি পিটি। ওকে, আর এই পি বিন্দুটাকে আমি বলছি এই পিটি স্পর্শকের স্পর্শ বিন্দু। তাহলে স্পর্শক নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই। ওকে, তো এবার চলে আসছি, দেখো যে এবার একটা জিনিস দেখো, এবার এই স্পর্শ বিন্দু থেকেই যদি আমি এরকম লম্বালম্বি একটা লাইন ড্র করি, সাপোজ ধরো আমরা নাম দিচ্ছি হচ্ছে এন, একদম লম্বালম্বি ভাবে পি এন, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে কি, দেখো যে এখানে পি এনটা হচ্ছে, দেখো এরকম একটা লাইন আছে, এরকম একটা লাইন আছে, তো এই লাইনের ওপর যদি লম্বালম্বি ভাবে আমি এরকম একটা লাইন সেগমেন্ট ড্র করি, তাহলে এটা লম্ব হচ্ছে না, তাই না? সিমিলারলি দেখো এই পিটি রেখার ওপরে, এই পিটি রেখার ওপরে যদি আমি পি এন একটা লাইন টানি, তাহলে ডেফিনেটলি পি এনটা পিটির ওপরে লম্ব হচ্ছে, তাহলে এই পি এনটাই হচ্ছে আমার অভিলম্ব। তাই লিখেছি দেখো পি এন অ্যারো সাইন মাথায় অভিলম্ব, যেটা হচ্ছে পিটি স্পর্শকের পি বিন্দুতে লম্ব। তার মানে পিটি স্পর্শক আর পি বিন্দুতে এই লম্বটা হচ্ছে পি এন, তাই আমি নাম দিচ্ছি পি এন অভিলম্ব হচ্ছে কি পিটি স্পর্শকের পি বিন্দুতে লম্ব। আর পি বিন্দুটা কি হবে, তাহলে পি বিন্দুটা হবে পি এন অভিলম্বের পাদবিন্দু বা ফুট অফ দ্য নর্মাল, ঠিক আছে, যেটাকে আমরা বলছি অভিলম্ব বা নর্মাল। তাহলে এই পি বিন্দুটা হয়ে যাচ্ছে ফুট অফ দ্য নর্মাল বা পি এন অভিলম্বের পাদবিন্দু। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা স্পর্শক এবং অভিলম্বের সম্পর্কে একটা ব্রিফ কনসেপ্ট ক্লিয়ার করলাম। তাহলে আমি আবার জাস্ট রিক্যাপ করে দিচ্ছি তোমাদের এই জিনিসটাকে। তো প্রথমে আমরা কি করছি, দেখো প্রথমে আমরা একটা বক্ররেখা ড্র করছি, সাপোজ ধরো হচ্ছে এরকম, ঠিক আছে, এরকম একটা বক্ররেখা ড্র করছি। এবার এই বক্ররেখার উপরে আমরা একটা বিন্দু নিচ্ছি হচ্ছে পি বিন্দু, সাপোজ ধরো নাম দিচ্ছি পি বিন্দু, আর এখানটায় হচ্ছে একটা কিউ বিন্দু নিলাম। ওকে, এবার এই বক্রের উপরে, বক্রটার নাম কি, y ইজিক্যালস টু ফাংশন অফ এক্স, ঠিক আছে। আমি আবার বলছি এরকম একটা বক্ররেখা নিলাম যেটার নাম দিচ্ছি y ইজিক্যালস টু ফাংশন অফ এক্স। এবারে এই বক্রের উপরে আমি দুটো বিন্দু নিচ্ছি, একটা পি বিন্দু একটা কিউ বিন্দু, ঠিক আছে। এবার এই দুটো বিন্দুকে আমি একটা লাইন সেগমেন্ট দিয়ে ড্র করে দিচ্ছি, জয়েন করে দিচ্ছি এখানটায় সাপোজ ধরো, ঠিক আছে। তাহলে এই পি কিউ লাইন সেগমেন্টটা আমরা বলছি হচ্ছে এই বক্রের জ্যা, ঠিক আছে, তাই লিখেছি দেখো পি কিউ হচ্ছে জ্যা বা কর্ড। ওকে, এবার এই পি আর কিউ এই দুটো বিন্দুর মধ্যে যদি পি বিন্দুটাকে আমরা ফিক্স রেখে কিউ বিন্দুটাকে যদি আমরা মুভ করাতে থাকি, সাপোজ ধরো এইদিকে নিয়ে আসি, তাহলে একটা সময় পর দেখবে এরকম ভাবে একটা, তাহলে এটা হয়ে যাচ্ছে এই যে লাইন, মানে লাইনটা আমরা টানলাম, সাপোজ এটার নাম দিলাম হচ্ছে টি, তাহলে এই পি টিটা হয়ে যাচ্ছে স্পর্শক। ওকে, আর যেখানে পি বিন্দুটা হচ্ছে স্পর্শ বিন্দু বা পয়েন্ট অফ কন্ট্যাক্ট। ওকে, এবার যদি আমরা পি বিন্দু থেকে লম্বালম্বি ভাবে একটা লাইন টানি, তাহলে সাপোজ ধরো এন নাম দিলাম, তাহলে এই পি এনটা হচ্ছে অভিলম্ব বা নর্মাল, আর পি বিন্দুটা হচ্ছে কি, পি এন অভিলম্বের পাদবিন্দু বা ফুট অফ দ্য নর্মাল। ওকে, তাহলে পি এনটা হয়ে যাচ্ছে অভিলম্ব, পি এনটা হয়ে যাচ্ছে অভিলম্ব, কারণ দেখো পিটি স্পর্শকের ওপর লাইনটা রয়েছে লম্বালম্বি ভাবে, তাই এটাকে আমরা বলছি হচ্ছে অভিলম্ব, আর পিটি এটাকে আমরা বলছি হচ্ছে স্পর্শক বা ট্যানজেন্ট। ওকে, পি বিন্দুতে স্পর্শক হচ্ছে পিটি। ওকে, আর পি বিন্দু থেকে যদি আমরা লম্বালম্বি একটা লাইন সেগমেন্ট ড্র করি, তাহলে পি এনটা হয়ে যাচ্ছে আমার অভিলম্ব, আর পি বিন্দুটাকে আমরা কি বলছি, অভিলম্বের পাদবিন্দু বা ফুট অফ দ্য নর্মাল। ওকে, তো এটাই গেল ফ্রেন্ডস স্পর্শক এবং অভিলম্বের ব্রিফ একটা কনসেপ্ট। ওকে, তো এবার দেখো যে আমরা রাইট সাইডে চলে আসছি, দেখো রাইট সাইডে কি লেখা আছে, দেখো
দেখো এখান থেকে আমাদের কিন্তু বেসিক কিছু কনসেপ্ট কিন্তু আমাদের যদি ভালো করে আমরা ক্লিয়ার করে নিই তাহলে কিন্তু আমরা অঙ্কগুলো খুব ইজিলি সলভ করতে পারবো, ঠিক আছে। আর এখান থেকে মিনিমাম 5 কি 6 মার্কস পরীক্ষা দেয়, তো যদি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে স্মার্টলি ক্লিয়ার করে নাও তাহলে কিন্তু অঙ্কগুলো সলভ করতেও তোমাদের অসুবিধা হবে না। আর আমি তো তোমাদের অঙ্কগুলো শিখিয়ে দেবো, প্রত্যেকটা অঙ্ক পুরো ডিটেলসে। তো তার আগে তোমরা ব্রিফলি একটু কনসেপ্টটা নিয়ে রেখো, ওকে। আর সবার প্রথমে বলছি ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, খুব ভালো করে প্রত্যেকটা জায়গা বুঝবে নিখুঁতভাবে। যদি কোনো রকম জায়গায় অসুবিধা হয় বা কোনো অসুবিধা থেকে থাকে বা ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী তোমাদের ভিডিওগুলো ইন্টারেস্টিং কিছু তোমার পরীক্ষার ইম্পর্টেন্ট কিছু অঙ্কের ভিডিও আমি তোমাদের রিকমেন্ডেশনের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিও নিয়ে আসতে পারি। আর বেল আইকনে ক্লিক করে দেবে যাতে সবার আগে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছিয়ে যেতে পারে, ওকে। তো এবার আমরা চলে আসি ডান দিকটা, ঠিক আছে। তো ডান দিকে আমরা দেখতে পাচ্ছি দেখো যে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ, ঠিক আছে। দেখো এখানে লেখা হয়েছে কি যে চলমান স্থানাঙ্ক বা কারেন্ট কোঅর্ডিনেটস যেটাকে আমরা বলছি এক্স কমা ওয়াই, ঠিক আছে, মানে যে পয়েন্টটা তোমার হচ্ছে মানে কি বলবো মানে মুভ করছে, ঠিক আছে। তো আমি বলছি কারেন্ট কোঅর্ডিনেটস বা চলমান স্থানাঙ্ক, তো আমি ধরছি হচ্ছে এক্স কমা ওয়াই হলে ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স বক্রের পি একটা বিন্দু আছে, ঠিক আছে। এই বক্রের ওপর একটা ধরো হচ্ছে এরকম বিন্দু আছে, সাপোজ ধরো এখানে পি বিন্দু, তো এখানে আমরা ধরছি এক্স কমা ওয়াই, ঠিক আছে, এক্স কমা ওয়াই। তাহলে এই রেসপেক্টে এই পি বিন্দু রেসপেক্টে এই স্পর্শকের আর এই অবিলম্বের সমীকরণটা কি হবে, ঠিক আছে। তো সবার আগে দেখো যে এখানে চলমান স্থানাঙ্ক এক্স কমা ওয়াই হলে ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স বক্রের পি ব্র্যাকেট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ। খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, তো তোমরা কাইন্ডলি নোট করে নেবে, তার আগে ভালো করে বুঝবে, ওকে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি আবার বলছি, ধরো এরকম একটা বক্র আছে, যে বক্রটা হচ্ছে বা লেখা আছে যেটা নাম দিচ্ছি ওয়াই ইজ ইকুয়ালস টু ফাংশন অফ এক্স বা এফ অফ এক্স। এবার এই বক্রের ওপরে আমি একটা বিন্দু নিচ্ছি, যে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তাহলে এই এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান থেকে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি তাহলে তার সমীকরণ, বা যদি এই পি বিন্দু থেকে যদি আমি একটা লম্ব অঙ্কন করি যেটাকে আমরা অভিলম্ব বলছি, তাহলে সেই অভিলম্বের সমীকরণটা কি হবে। দেখো সমীকরণটা কি হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। তো তার আগে একটা জিনিস আমরা একটু রিক্যাপ করে দিচ্ছি তোমাদেরকে। দেখো আমরা ক্লাস 11-এ সরলরেখা চ্যাপ্টারটা যখন করেছিলাম তখন ওখানে আমরা এই সমীকরণটা পড়েছিলাম, দ্যাট ইজ ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, তাই না, এটা পড়েছিলাম। তো এবারে এম এর জায়গায় এটা এরকম ভাবে থাকতে পারতো, দ্যাট ইজ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ছিল এরকম, তাই তো। তাহলে এমটাকে আমরা বলতে পারি এখানে কি গ্রেডিয়েন্ট বা স্লোপ, তাই তো, প্রবণতা যেটাকে আমরা বলছি। তাহলে প্রবণতাটা কি হবে, দ্যাট ইজ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এমটা হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট বা স্লোপ। তো এরকম একটা ইকুয়েশন আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা পড়েছিলাম যখন দুটো বিন্দু দিয়ে দেবে, তাই তো, দুটো বিন্দুর রেসপেক্টে দুটো বিন্দু এবং প্রবণতার রেসপেক্টে আমরা ইকুয়েশনটা কি পাই সেটা আমরা এখানে লিখেছি, ওকে। তো এটা দেখো যেখানেও বেসিক্যালি আমাদের কি আছে যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স। এবার ডিওয়াই ডিএক্স মানে ডেরিভেটিভ করছি আমরা করে, মানে পার্টিকুলার যে পয়েন্টের রেসপেক্টে, মানে যে পয়েন্টে আমাদের স্পর্শকটা তৈরি হচ্ছে, ঠিক আছে, পয়েন্ট অফ কন্ট্যাক্টে, সেই পয়েন্টের রেসপেক্টে ডেরিভেটিভটা করলাম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ক্লিয়ার। আমি আবার বলছি দেখো যে চলমান স্থানাঙ্ক বা কারেন্ট কোঅর্ডিনেটস এক্স কমা ওয়াই হলে ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স বক্রের পি যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু ডি ওয়াই ডিএক্স। এবারে পয়েন্ট অফ কন্ট্যাক্টের রেসপেক্টে ডেরিভেটিভটা বের করছি ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। আমি অ্যাপ্লিকেশনে গেলে তোমাদের আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর অবিলম্বের সমীকরণটা কি হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু একটা মাইনাস, তারপর একটা থার্ড ব্র্যাকেট ডিএক্স বাই ডিওয়াই। মাথায় রাখবে এখানে ডিওয়াই ডিএক্স লিখলাম এখানে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। আর এখানে আমরা কি লিখছি, অবিলম্বের যখন সমীকরণটা লিখছি তখন কি হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু মাইনাস থার্ড ব্র্যাকেট ডিএক্স বাই ডিওয়াই অ্যাট পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে ডিওয়াই ডিএক্স ছিল আর এখানে হুট করে ডিএক্স ডিওয়াই হয়ে গেল কেন? ঠিক আছে, খুব ভালো একটা প্রশ্ন তোমরা আজ করতেই পারো। দেখো এখানে আমরা কেন করলাম,
ধরো আমরা যখন এখানে স্পর্শকটা ড্র করছি, তো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, দেখো এখানে যখন পি পয়েন্টে যখন স্পর্শকটা হচ্ছে তখন পি পয়েন্ট থেকে যখন আমরা লাইনটাকে ড্র করছি, পিটি লাইনটা, এই পিটি লাইনটাকে আমরা স্পর্শক বলছি, তাই তো। এবার এই পিটি লাইনের পি বিন্দুটাকে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম স্পর্শবিন্দু বা পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এবার এই পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, তোমরা দেখতে পাচ্ছ পিএন, তাই তো। এই পিএনটাকে আমরা নর্মাল বলছি বা অভিলম্ব বলছি। তাহলে আমরা কি জানি, যে আমরা একটা জিনিস শিখেছিলাম যে সরলরেখা চ্যাপ্টারে, যে যদি দুটো সরলরেখা পরস্পরের লম্ব হয় তাহলে তাদের গ্রেডিয়েন্ট বা স্লোপের গুণফলটা আমরা কি জানি ইজিক্যালস টু -1 হয়, এটা আমরা শিখেছিলাম না। আর যদি সমান্তরাল হয় তাহলে তাদের স্লোপটা কিন্তু সমান হয়। এই ইনফরমেশনগুলো আমরা কিন্তু প্রত্যেকেই জেনে এসেছি, ঠিক আছে। তাহলে যদি এখানে লম্ব হয় বা অবিলম্ব হয় তাহলে ডেফিনেটলি দেখো যে দুটো, এখানে M1টা আমরা ধরছি স্পর্শকের গ্রেডিয়েন্ট বা স্লোপ, আর এখানে M2টা ধরছি আমরা অবিলম্বের স্লোপ, তাই না। তাহলে M1 ইন্টু M2 ইজিক্যালস টু -1। আর যদি ধরো হচ্ছে পরস্পর সমান্তরাল হয়, এটা আমি পরে আসছি কোণে, তাহলে এরকম যদি সমান্তরাল হয় তাহলে সেই রেসপেক্টে তাদের গ্রেডিয়েন্ট বা স্লোপটা হয় সমান। ওকে, তাই আমরা লিখেছি দেখো যে M1 ইজিক্যালস টু M2। তাহলে প্রথম কেসটা কি ছিল, যদি দুটো সরলরেখা পরস্পরের লম্ব হয় সেক্ষেত্রে তাদের স্লোপ দুটোর গুণফল -1 হয়, আর যদি দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের গ্রেডিয়েন্ট বা স্লোপ দুটো সমান হয়। তাই আমি লিখেছি M1 ইজিক্যালস টু M2, ঠিক আছে। তো এবার প্রশ্ন, সাপোজ ধরো হচ্ছে আমরা ধরে নিচ্ছি হচ্ছে স্পর্শকের, আমরা স্পর্শকের ইয়েটা ধরছি হচ্ছে ধরো dy dx, ঠিক আছে, ওকে। আর অবিলম্বেরটা হচ্ছে m। তাহলে আমরা স্পর্শকটা ইয়ে করছি হচ্ছে স্পর্শকের এখানে প্রবণতা, ঠিক আছে, স্পর্শকের প্রবণতা তোমরা এটা করে নিতে পারো, নোট করে নেবে প্রত্যেকটা জিনিস, ঠিক আছে। মানে অঙ্কগুলো তো ডেফিনেটলি আমি তোমাদের করাবো ধরে, তার আগে তোমরা কিন্তু এই কনসেপ্টটা একটু ব্রিফলি একটু জেনে নেবে কোনা, ঠিক আছে। বেশি কঠিনভাবে তোমাদের শেখার দরকার নেই, খুব সিম্পল ওয়েতে তোমরা লজিকগুলো ক্লিয়ার করবে। তাহলে স্পর্শকের প্রবণতা আমরা ধরছি হচ্ছে dy dx, আর অভিলম্বটা হচ্ছে আমি ধরে নিচ্ছি m, ঠিক আছে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা স্পর্শকের প্রবণতা ধরছি হচ্ছে dy dx, আর অবিলম্বের প্রবণতা হচ্ছে m, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা কি জানি, আমি বলেছিলাম যে দেখো স্পর্শকের ওপরেই তো এই পিএনটা লম্ব হচ্ছে, তাহলে ডেফিনেটলি এর যে গ্রেডিয়েন্ট বা স্লোপটা থাকছে বা প্রবণতা থাকছে এইটা, আর এই পিএন রেখার গ্রেডিয়েন্ট বা স্লোপটা, তাহলে ডেফিনেটলি এদের প্রোডাক্টটা -1 হবে, কারণ লম্ব হচ্ছে। তাহলে আমরা লিখতেই পারি যে dy dx ইন্টু m ইজ ইকুয়ালস টু -1, যেখানে mটা হচ্ছে অবিলম্বের প্রবণতা আর dy dxটা হচ্ছে স্পর্শকের প্রবণতা। যেহেতু পরস্পর লম্ব এরা, তাই কারণ স্পর্শকের ওপরেই তো মানে ওই এই রেখাটা পিএন রেখাংশটা তো মানে লম্ব হয়েছে, তাই না। তাহলে ডেফিনেটলি অবিলম্বের লম্বটা আমরা ধরে নিচ্ছি কথার কথা m। তাহলে dy dx ইন্টু m মানে স্পর্শকের প্রবণতা ইন্টু অবিলম্বের প্রবণতা ইজ ইকুয়ালস টু -1। তাহলে এখান থেকে mটাকে আমরা ক্যালকুলেট করতেই পারি, তাহলে মাইনাস হয়ে যাবে। আর dy dxটা যদি ওই দিকে যায় তাহলে এটা হয়ে যায় হচ্ছে dx বাই dy। তাহলে দেখো এখানে আমরা m ইজিক্যালস টু কি পাচ্ছি, -dx বাই dy। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে mটা কি, অবিলম্বের প্রবণতা, তাই আমরা লিখেছি -dx dy। এবার পয়েন্টটা কি, পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে x1 y1, ঠিক আছে, ইন্টু x মাইনাস x1, সেই কারণেই আমরা এখানটায় -dx dy লিখেছি। ওকে, যখন আমরা স্পর্শকের সমীকরণ বের করব তখন dy dx at point x1, y1, আর যখন আমরা অবিলম্বের সমীকরণ বের করব তখন -dx dy at point x1, y1 into x minus x1। এবারে কেন আমরা এখানে -dx dy লিখেছি তার রিজনটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে, যেহেতু স্পর্শকের প্রবণতা আর অবিলম্বের প্রবণতা পরস্পর লম্ব, এই লম্ব হচ্ছে তারা পরস্পর, তাই তাদের প্রবণতার গুণফলটাও -1 হবে, তাই তো। তাহলে স্পর্শকের প্রবণতা dy dx আর অবিলম্বের প্রবণতা m, তাহলে dy dx into m equals to -1, তাহলে m equals to কত হবে, -dx dy। তাই আমরা এখানে লিখেছি -dx dy। তো এটা গেল फ्रेंड्स আমাদের বেসিক কিছু কনসেপ্ট। ওকে, তো পরের অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে। তো এখানে দেখো যে আমরা কি আছে যে y is equals to f of x বক্রের, y is equals to f of x বক্রের, তাহলে এখানে বক্রটা
কি আছে যে y ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স, তাই তো y ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স একটা বক্র আছে, এর p ইজ ইকুয়ালস p হচ্ছে x1 y1 বিন্দুতে স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয়। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে যে এখানে সাপোজ ধরো হচ্ছে, আমি ছবিটা মুছে তোমাদের বুঝিয়ে দিচ্ছি আরেকবার। ধরো এখানে কি আছে যে x অক্ষের সমান্তরাল হলে মানে p x1, y1 বিন্দুতে স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে, y ইজ ইকুয়ালস টু y1 এবং অবিলম্বের সমীকরণ হবে x ইজ ইকুয়ালস টু x1। তোমাদের ছবিটা আমি বুঝিয়ে দিচ্ছি, এটাকে ধরে নেওয়া হচ্ছে কেস 1 এর আমি রেসপেক্টে ছবিটা দেখাচ্ছি, আর এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে কেস 2। খুব ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করবে, দেখবে অঙ্ক একটাও আটকাবে না। ওকে, তাহলে এক্স অক্ষের যদি সমান্তরাল হয়, দেখো আমি এখানে নিচে আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরা যখন নোটসটা লিখবে ঠিক এইভাবে কিন্তু আন্ডারলাইনটা করে রাখবে, হাইলাইটেড করে রাখবে যাতে সুবিধা হয়। ওকে, যেভাবে আমি লিখছি সেইভাবেই তোমরা করবে। যদি y ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স বক্রের p x1, y1 বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হয় তাহলে ওই বিন্দুতে, ওই মানে হচ্ছে এই p বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে y ইজ ইকুয়ালস টু y1 এবং অবিলম্বের সমীকরণ হবে x ইজ ইকুয়ালস টু x1। আমি কেস 1 এর রেসপেক্টে ছবিটা দেখাচ্ছি। ধরো আমরা এখান থেকে দুটো অ্যাক্সিস ড্র করছি, ওকে, আমরা এখান থেকে দুটো অ্যাক্সিস ড্র করছি, তো একটা নাম দিচ্ছি হচ্ছে এটা ধরে নাও x1 আর এটা হচ্ছে y1। তো এটা হচ্ছে আচ্ছা দুটো ইয়ের রেসপেক্টে করছি, মানে তাহলে সুবিধা হবে, পাশাপাশি থাকবে ছবি দুটো। দেখে নাও, এই সাইডটা মুছে দিচ্ছি আমি। ওকে, দেখে নাও এখানে, তো কেস 1 এর রেসপেক্টে আমরা যদি করি ছবিটা দেখি তাহলে তোমরা দেখতে পাবে কেস 1, ঠিক আছে। তাহলে বলছে কেস 1 এর ক্ষেত্রে কি আছে, বক্রটার p x1 y1 বিন্দুতে x অক্ষের সমান্তরাল হলে তাহলে ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা, তাহলে ছবিটার মধ্যে দিয়ে যদি আমি বোঝাই তাহলে ধরো এখানে দুটো অ্যাক্সিস আছে, দ্যাট ইজ এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তো এবার এখানে বক্রটা সাপোজ ধরো এরকম, আমরা জাস্ট বক্রটা নিলাম, বক্ররেখাটা যার নামটা আমরা দিচ্ছি হচ্ছে কত, y ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। আমরা দুটো অ্যাক্সিস নিয়েছি, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার এই অ্যাক্সিসের মধ্যে আমরা কি করছি, একটা বিন্দু সাপোজ নিচ্ছি, এবার একটা বক্র নিলাম। এবার এই বক্রটার একটা বিন্দু নিলাম এখানটায়, সাপোজ হচ্ছে পি বিন্দু, আর পি বিন্দুটার নাম দিচ্ছি, তার কোঅর্ডিনেট হয়ে যাচ্ছে x1, y1। ওকে, এবার কি বলছে দেখো, যদি এক্স অক্ষের মানে স্পর্শকটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে স্পর্শকটা কি হবে, তোমরা বুঝতেই পারছো, স্পর্শকটা হবে হচ্ছে এরকম ভাবে যাবে, তাই না। তাহলে এটা হচ্ছে স্পর্শক আর এটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, তাই না। স্পর্শকটা কি হচ্ছে দেখো, এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে না, তাহলে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে, তাহলে অবিলম্বটা তাহলে এক্স অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে স্পর্শকের সমীকরণ কি হয়, আমরা ক্লাস 11-এ শিখেছিলাম যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হয় y ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা মনে আছে তো, y ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক আছে। কখন হবে, যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, ঠিক আছে। আর যদি y অক্ষের সমান্তরাল হয় তাহলে x ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, x ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা কখন হবে, যখন y অক্ষের সমান্তরাল হয়। এটা তোমরা প্রত্যেকেই জানো যে y ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট আর x ইকুয়ালস টু কনস্ট্যান্ট। y ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট কখন হবে, যখন রেখাটা x অক্ষের সমান্তরাল হবে, x অ্যাক্সিসের প্যারালাল হবে, আর যখন x ইকুয়ালস টু কনস্ট্যান্ট হবে তখন রেখাটা y অ্যাক্সিসের কনস্ট্যান্ট হবে। ওকে, তাহলে এটা যেহেতু বলছে দেখো স্পর্শকটা x অ্যাক্সিসের মানে প্যারালাল হচ্ছে, x অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে, তাই এর ইকুয়েশনটা হবে y ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে y ইজ ইকুয়ালস টু এখানে লিখবো হচ্ছে y1। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এবার অবিলম্বের সমীকরণটা দেখো আমরা লিখেছি, অবিলম্বের সমীকরণটা হবে x ইজ ইকুয়ালস টু x1। কেন, কারণ দেখো এখান থেকে অবিলম্বটা যদি আমি ড্র করি এই ডটেড লাইন দিয়ে, তাহলে এই রেখাটা দেখতেই পাচ্ছ y অক্ষের সমান্তরাল হচ্ছে, প্যারালাল হচ্ছে, মানে এইটার সাথে এইটা আর এই রেখাটার সাথে এই রেখাটা। তাহলে y অক্ষের যদি সমান্তরাল হয় তাহলে আমরা কি জানি, x ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে x ইকুয়ালস টু এখানে কত হবে, x1। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ, যখন এই বক্রের ওপর অবস্থিত পি বিন্দুটার রেসপেক্টে স্পর্শকটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়। আমি আবার বলছি, বক্রের ওপর y ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স, বক্রের ওপর অবস্থিত পি বিন্দুর সাপেক্ষে স্পর্শকটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়। আমি আবার বলছি,
y ইজ ইকালস টু এফ অফ এক্স বক্রের ওপর অবস্থিত পি বিন্দুর সাপেক্ষে স্পর্শকটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় বা প্যারালাল হয় টু এক্স অ্যাক্সিস, then the equation of the tangent will be y is equals to y1. As you know that in the previous class that if the straight line is parallel to x axis, then the equation of the straight line will be y is equals to constant. তাহলে এখানটা y is equals to y1. বাই সিমিলার লজিক দেখো, এবার এই পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি বা লম্ব অঙ্কন করি, যেটাকে আমরা নর্মাল বলছি বা অভিলম্ব বলছি, তাহলে অভিলম্বটা কার কোন অ্যাক্সিসের সাথে প্যারালাল হচ্ছে? ওয়াই অ্যাক্সিসের সাথে। আর ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল হলে তাহলে কি হয়ে যায়? এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে এখানে হয়ে যাবে এর সমীকরণ বা দ্য ইকুয়েশন, হেন্স দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল উইল বি এক্স ইকুয়ালস টু এক্স ওয়ান। ওকে, তো এটা গেল কেস ওয়ানের আন্ডারে। এইটুখানি ক্লিয়ার? তো যদি আমি বারবার করে বলছি, যদি তোমাদের কোনো রকম ডাউট বা কোয়ারিজ থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ওকে, তো এবার যদি আমরা সেকেন্ড মানে ইনফরমেশনটার দিকে অবজার্ভ করি, তাহলে আমরা দেখতে পাবো, দেখো কেস টু, ঠিক আছে, কেস টু তাহলে কেস টুটা কি বলছে দেখো, যে ওয়াই অক্ষের সমান্তরাল হলে, ঠিক আছে, মানে ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স বক্রের পি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, তাহলে স্পর্শকটা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, সাপোজ ধরো আমরা এটা এরকম করতেই পারি, ধরো এরকম দুটো অ্যাক্সিস ড্র করলাম, ঠিক আছে, এরকম দুটো অ্যাক্সিস ড্র করলাম। তাহলে এবারে দেখো যে এখানে, তো যদি এখানে আমরা দুটো এখানে আমরা লিখছি হচ্ছে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের বলেছে কি যে স্পর্শকটা হচ্ছে মানে এখানে যে বিন্দুতে স্পর্শকটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তাহলে স্পর্শকটা ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয়, তাহলে সাপোজ ধরো হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, তাই তো, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা, তো এবার দেখো যে এখানে মানে কার্ভটা জাস্ট লাইক এরকম হতে পারে কি, তাহলে এটার নাম দিচ্ছি আমরা y ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স, ঠিক আছে। আর এখানে বিন্দুটাকে আমরা রাখছি, এখানে বিন্দুটা রাখি, দ্যাট ইজ পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, ঠিক আছে। এবার এখান থেকে আমি স্পর্শকটা ড্র করছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের স্পর্শকটা, তাই তো। আর তাহলে এটা হচ্ছে ট্যানজেন্ট, আর নর্মালটা কি হবে দেখো, এখান থেকে যদি আমি ইয়ে করি, এটা হচ্ছে না, তাই তো। তার মানে দেখো যে এখানে আমরা কেস টুতে দেখতে পাচ্ছি কি, যদি আমাদের স্পর্শকটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হয়, দেখো ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে, আর এখানে নর্মালটা কি হচ্ছে, নর্মালটা এখানটা হচ্ছে দেখো এক্স অ্যাক্সিসের প্যারালাল, তাই তো। তাহলে যদি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হয়, তাহলে আমরা কি জানি, ওয়াই অ্যাক্সিসের প্যারালালের স্পর্শকের সমীকরণ হবে এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তার মানে এক্স ইকুয়ালস টু এক্স ওয়ান। আর অবিলম্বটা কার সাথে প্যারালাল হচ্ছে, এক্স অ্যাক্সিসের, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই ওয়ান, তাই তো। আর ওয়াই এক্স অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে, প্যারালাল যদি হয় তাহলে তার সমীকরণটা ওয়াই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এখানে অবিলম্বটা যখন স্পর্শকটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে তখন তার ইকুয়েশন কি হবে, এক্স ইকুয়ালস টু এক্স ওয়ান। আর সেক্ষেত্রে নর্মালটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে, আর এক্স অ্যাক্সিসের যদি প্যারালাল হয় তাহলে তার ইকুয়েশনটা হয় y ইজ ইকুয়ালস টু y1। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস কেস 1 এবং কেস 2 এর দুটো ছবি। ওকে, প্রত্যেকটা জায়গা তোমরা খুব ভালো করে বোঝো। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে দেরি না করে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ অনেক ভিডিও এরপরে আসবে, তোমাদের টেস্ট পেপার সলভের ব্যাপার আসবে, কিছু সাজেস্টিভ ওয়েতে তোমাদের ক্লাস হবে। তাই দেরি না করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করে দিও, যাতে সবার আগে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছিয়ে যেতে পারে। ওকে, তো পরের নোটটা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে,
বলছে যে y ইজ ইকালস টু এফ অফ এক্স বক্রের পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শক ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে, ঠিক আছে, মানে পজিটিভ যদি এক্স অ্যাক্সিসের মানে টুয়ার্ডস টু দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস যদি একটা কোণ, যেটাকে আমরা বলছি সাই, ঠিক আছে, কোণে যদি নত হয়, ইনক্লাইন্ড হয়, তাহলে ওই বিন্দুতে মানে এই পি বিন্দুতে বক্রের অভিলম্ব, অভিলম্ব মানে নর্মাল, ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে পাই বাই টু প্লাস সাই কোণে নত হবে। দেয়ারফর আমরা লিখতে পারি ট্যান অফ, যেখানে সাইটা হয়ে যাচ্ছে ট্যান সাই ইজ ইকালস টু ডি বাই ডি এক্স অ্যাট পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা একটা ছবির মতো দিয়ে। দেখো এখানে আমি আরেকবার বলছি, ডিক্টেট করছি লাইনটা। দেখো বলছে যে ওয়াই ইজ ইকালস টু এফ অফ এক্স বক্রের পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে, ঠিক আছে, ওয়াই ইজ ইকালস টু এফ অফ এক্স বক্রের পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শক ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে আমি দুটো অ্যাক্সিস ড্র করে নিচ্ছি এখানে, তাহলে সুবিধা হবে। ধরো এখানে আমরা দুটো অ্যাক্সিস করছি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ক্লিয়ার এইটুকুনি? আচ্ছা, তো এবারে এখানে আমরা একটা বক্র নিচ্ছি, সাপোজ ধরো হচ্ছে এরকম, জাস্ট লাইক, ওকে, নিলাম। তো এখানে একটা পয়েন্ট নিচ্ছি, যে পয়েন্টের নাম দিচ্ছি আমরা পি পয়েন্ট, খুব ভালো করে বুঝবে। তার কোঅর্ডিনেটটা আমরা লিখছি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, ওকে। তো এবার কি বলছে দেখো, যে ওয়াই ইজ ইকালস টু, তাহলে বক্রটা হয়ে যাচ্ছে ওয়াই ইজ ইকালস টু এফ অফ এক্স, ক্লিয়ার এইটুকুনি? এই বক্রের পি বিন্দুতে স্পর্শক, তাহলে স্পর্শকটা কি হবে, এরকম হবে স্পর্শকটা, তাই তো স্পর্শকটা। তাহলে এই যে স্পর্শকটা, তাহলে এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিক, মানে এই সাইডটা তো ধনাত্মক দিক, মানে পজিটিভ সাইড এই দিকটা, তাহলে ধনাত্মক দিকের সঙ্গে কি কোণ তৈরি করেছে, দেখো সাই কোণ তৈরি করেছে, তাই তো সাই কোণ তৈরি করেছে। তাহলে কোণে নত হলে ওই বিন্দুতে, তার মানে এই পি বিন্দুতে বক্রের অভিলম্ব ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে পাই বাই টু প্লাস সাই কোণে নত হবে। তাহলে এবার এখান থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, তাহলে এই কোণটা কি করছে, ধনাত্মক এক্স অ্যাক্সিস মানে এই দিকটায় কি কোণ তৈরি করছে, পাই বাই টু প্লাস সাই কোণ তৈরি করছে, তাই না? মানে এই বিন্দু থেকে অঙ্কিত লম্বটা এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকে, মানে এই দিকটা তো ধনাত্মক দিক হয়, ধনাত্মক দিকের সঙ্গে পাই বাই টু প্লাস সাই কোণ তৈরি করছে, যেখানে ট্যান সাই ইজ ইকুয়ালস টু ডি বাই ডি এক্স অ্যাট পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, ওকে। কেন দেখো, যে এখানে দেখো যে এটা যদি নাম দিই, সাপোজ ধরো হচ্ছে এই পয়েন্টের নাম হচ্ছে কিউ, এটা যদি আর নাম দিই, তাহলে তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজ পি কিউ আর, তাই না? পি কিউ আর এই ত্রিভুজের, আচ্ছা যেহেতু দেখো হচ্ছে পি আরটা তো লম্ব, তাহলে এই ত্রিভুজের পি আরটা লম্ব কার উপরে, সাপোজ ধরো এখানে নাম দিচ্ছি হচ্ছে পি টি নাম দিচ্ছি, তাহলে পি টি, ওকে। তাহলে পি আরটা মানে পি আরটা পি টি এর ওপরে লম্ব হচ্ছে, ঠিক আছে, লম্ব হলে তাহলে এই কোণটা কত হয়ে যাবে, পাই বাই টু হবে না, বা 90 ডিগ্রি হবে না? আর তোমরা প্রত্যেকেই জানো, দেখো এখানে পি কিউ আর যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এই পি কিউ আর ত্রিভুজের তাহলে অ্যাঙ্গেল আরটা কত হতে পারে, অ্যাঙ্গেল আরটা হয়ে যাবে হচ্ছে ভেতরের দুটো কোণের, মানে ইন্টেরিয়র যে দুটো অ্যাঙ্গেল আছে, আমরা জানি কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু সাম অফ দ্য টু ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল, তাই তো? এই থিওরেমটা আমরা প্রত্যেকেই জানি, অর্থাৎ বহিস্থ কোণ ইজ ইকুয়ালস টু অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান। তাহলে এখানে অন্তস্থ কোণদ্বয় কি হবে, একটা হচ্ছে সাই আর একটা পাই বাই টু, তাহলে অ্যাঙ্গেল আরটা হবে হচ্ছে পাই বাই টু প্লাস সাই, আর সাইয়ের মানটা এখানে দিয়ে দিচ্ছে দেখো, ট্যান সাই ইজ ইকুয়ালস টু ডি বাই ডি এক্স অ্যাট পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, ওকে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো ছবিগুলো জাস্ট ভালো করে বুঝবে, ছবিগুলো যদি ক্লিয়ার হয়ে যায় তোমাদের কাছে, তাহলে অঙ্ক কিন্তু আর আটকাবে না, ওকে। তো এবার আমরা ফ্রেন্ডস করব কি, যে কোনো কণিকের উপরিস্থিত একটি প্রদত্ত বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ, ঠিক আছে। তো এখানে আমাদের তোমরা এসএনডেতে দেখবে কোনো ডিফাইন্ড কেসেস আছে, ঠিক আছে, একটা বৃত্ত, তারপরে হচ্ছে পরিবৃত্ত, উপবৃত্ত, ঠিক আছে, বা অধিবৃত্ত। তো এইগুলোর রেসপেক্টে বা এদের যে জেনারেল যে ইকুয়েশন বা সাধারণ যে সমীকরণ, তো তার উপর ভিত্তি করে আমরা পার্টিকুলার সেই টাইপের কণিকগুলোর আমরা
মানে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করব, ঠিক আছে। তাহলে আমাদের কেস ওয়ানে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি আছে, ফার্স্টে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, ঠিক আছে। এটা তোমরা প্রত্যেকেই জানো যে এটা একটা বৃত্তের সমীকরণ এবং যে বৃত্তের কেন্দ্র 0,0, তাই তো। তাহলে এখানে এই যে তোমরা বৃত্তের সমীকরণটা দেখতে পাচ্ছ, তো এই বৃত্তের উপরিস্থিত মানে সে সাপোজ ধরো আমি ইমাজিন করছি এরকম একটা বৃত্ত রয়েছে, ঠিক আছে, এরকম একটা বৃত্ত রয়েছে। এবারে এই সমীকরণটা তোমরা আগের বছর ক্লাস 11-এ স্ট্রেট লাইনে শিখেছো বা স্ট্রেট লাইন চ্যাপ্টারটা করতে গিয়ে শিখেছো যে এখান থেকে বেসিক্যালি কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার বৃত্তের উপরিস্থিত মানে উপরে অবস্থান করছে। ধরে নাও এখানে একটা বিন্দু রয়েছে, ঠিক আছে, এখানে একটা বিন্দু রয়েছে সাপোজ পি বিন্দু। এবারে এই পি বিন্দুর আমরা স্থানাঙ্ক উপরিস্থিত মানে উপরে অবস্থান করছে, ঠিক আছে, উপরিস্থিত মানে হচ্ছে উপরে অবস্থান করছে। তো পি বিন্দু, তো তার স্থানাঙ্কটা আমরা ধরছি বা কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, এইটুখানি ক্লিয়ার। তাহলে এখান থেকে আমাকে স্পর্শক মানে হচ্ছে ধরো স্পর্শক মানে আর আরেকটা কথা মাথায় রাখতে হবে ফ্রেন্ডস, যে বৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু থেকে কিন্তু যে কোনো একটাই আমরা স্পর্শক অঙ্কন করতে পারি, ঠিক আছে। তাহলে ডেফিনেটলি কারণ একটাই স্পর্শ বিন্দু থাকে, তাহলে ডেফিনেটলি এটা স্পর্শক, তাহলে স্পর্শ বিন্দুটা হচ্ছে এখানে পি। আর স্পর্শবিন্দু থেকে বা পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে আমি যদি কেন্দ্র অবধি একটা লম্ব অঙ্কন করি তাহলে সেটা হয়ে যায় হচ্ছে অভিলম্ব, ঠিক আছে, অভিলম্ব। তাহলে আমাকে এর ইকুয়েশন বের করতে হবে, আমাকে এর ইকুয়েশন বের করতে হবে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তো এই ব্যাপারটাকে আমি তোমাদের ছবির মধ্য দিয়ে রিপ্রেজেন্ট করলাম কি যে একটা বৃত্ত যার কেন্দ্র 0,0, তোমরা পরিষ্কার বুঝতেই পারছো যে এই ইকুয়েশনটা যখন থাকে বৃত্তে তখন তার কেন্দ্রের স্থানাঙ্কটা হয়ে যায় হচ্ছে 0,0। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। এবার এই 0,0 বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার এই বৃত্তের ওপরে একটা বিন্দু আমরা ধরছি পি বিন্দু, যার স্থানাঙ্কটা হচ্ছে x1, y1। এবারে এই বৃত্তের আমাকে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তো তোমরা অলরেডি শিখে গেছো যে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণটা কি, যে আমাদের এখানে কি করতে হয় যে dy dx বের করতে হয়। যে ইকুয়েশনটা আমাদের দিয়ে দেবে খুলে সেই ইকুয়েশনটা থেকে আমাকে dy dx বের করতে হবে। এবারে পয়েন্ট x1 y1, তাহলে এখানে আমরা এই যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে এই ইকুয়েশনটা থেকে আমরা dy dx বের করব অ্যাট পয়েন্ট x1, y1, ঠিক আছে। তারপর আমরা স্পর্শকের ইকুয়েশনে এর মানটা বসিয়ে দেবো এবং অবিলম্বের সমীকরণে এর মানটা বসিয়ে দেবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যখন আমরা অবিলম্বের সমীকরণটা বের করব তখন অবিলম্বের গ্রেডিয়েন্টটা কি ছিল, m ইজ ইকুয়ালস টু মাইনাস dx বাই dy। তো তোমরা অবিলম্বের সমীকরণ দিক বা স্পর্শের সমীকরণ দিক সবার প্রথমে আমরা dy dxটা বের করব। এবার যখন অবিলম্বের সমীকরণটা বের করতে দেবে তখন তো আমাকে এখানে dx dy লাগবে। তাহলে আমরা সাপোজ ধরো হচ্ছে এখান থেকে dy dx পেলাম। এবার যদি এটাকে আমি রিভার্স করে দিই তাহলেই আমরা dx dy পেয়ে যাব। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। মানে আমাদের dy dx মানে আলাদা করে dx dy বের করতে হবে না, আমরা সিম্পলি dy dx বের করে দেবো এবং dy dx এর মানটা যদি আমরা উল্টে দিই তাহলে আমরা dx dy এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। এইটুকুনি ক্লিয়ার। তো এবার এখানে কি আছে, ইকুয়েশনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। আমরা এই ইকুয়েশনটাকে এক্স এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করব বা ডিফারেন্সিয়েট করব। তাহলে কি লিখব যে ডিফারেন্সিয়েটিং with respect to x, অর্থাৎ x এর রেসপেক্টে আমরা এই সমীকরণটা ডিফারেন্সিয়েট করছি। তাহলে কি হবে দেখো, যে এক্স স্কোয়ারের এক্স এর রেসপেক্টে করলে হচ্ছে 2x হয়ে যাচ্ছে, ঠিক আছে, খুব ভালো করে বুঝতে হবে। প্লাস এবার দেখো যে ওয়াই স্কোয়ার আছে কিন্তু আমি ডিফারেন্সিয়েটটা করছি হচ্ছে এক্স এর রেসপেক্টে, তাহলে আমাকে তো ওয়াই ইয়ে করতে হবে, তাহলে আমরা ওয়াই এর রেসপেক্টেই করছি। তাহলে ওয়াই রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েটটা করি, তোমরা অলরেডি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে শিখে গেছো, ঠিক আছে, কিন্তু আমি ব্যালেন্স করছি এখানে dy dx লিখে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাবে। কেন 0 হবে, কারণ দেখো এ স্কোয়ারের আমরা ডিফারেন্স বা যে কোনো কনস্ট্যান্ট টার্মের আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে সেই কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন 0 হয়ে যায়। তাহলে এবার এখান থেকে একটা কাজ করছি, আমরা এই 2xটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে 2y ইন্টু dy dx ইজ ইকুয়ালস টু
-2x, তাই তো, কারণ +2x এর সাইড চেঞ্জ করলে -2x হয়ে যাচ্ছে, -2x। এবারে বোথ সাইডে 2 আছে, তাহলে 2 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এবারে এই ওয়াইটা আমরা ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে dy dx ইজ ইকুয়ালস টু -x বাই y, তাহলে এটা হচ্ছে dy dx আমরা পেলাম, ঠিক আছে। এবার আমাদের দেখো যে এই বৃত্তের ওপরেই তো এই বিন্দুটা অবস্থান করছে, তাহলে ডেফিনেটলি এই বিন্দুটার দিয়ে ডেফিনেটলি এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। তাহলে dy dx অ্যাট পয়েন্ট এবার আমাকে বের করতে হবে dy dx অ্যাট পয়েন্ট x1, y1, দেয়ারফর dy dx অ্যাট পয়েন্ট x1, y1 কত হবে? তাহলে x এর জায়গায় আমরা পুট করব হচ্ছে মাইনাসটা যেরকম আছে থাকবে x1 বাই, আর y এর জায়গায় আমরা পুট করব হচ্ছে y1। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে dy dx আমরা পেলাম কত? অ্যাট পয়েন্ট x1, y1 মাইনাস x1 বাই y1। এক নম্বর কেস। আরেকটা আমরা করব কি দেখো, যেহেতু আমরা একসাথে অবিলম্বের সমীকরণটাও বের করছি, তাহলে এখান থেকে আমরা dx dyটাও বের করতে পারি। তাহলে dx dyটা ডেফিনেটলি উল্টে যাবে। আমি বলেছি দেখো যে যদি আমরা dy dxটা বের করি তাহলে এটাকে উল্টে দিলেই dx dy হয়ে যাবে। তাহলে এটা লিখতে পারি কি দেখো তো, যে dx dy ইজ ইকুয়ালস টু কত হবে? অ্যাট পয়েন্ট, এখানটা লিখে দাও, অ্যাট পয়েন্ট x1, y1 ইজ ইকুয়ালস টু কত হবে? তাহলে y1টা উপরে উঠে যাবে, মাইনাসটা যেরকম আছে থাকবে, দ্যাট ইজ y1 বাই x1, তাই তো। তো ফার্স্টে দেখো যে আমরা dy dx যখন আমাদের স্পর্শকের সমীকরণ ড্র করতে হবে বা বের করতে হবে, তখন আমাদের dy dx বের করতে হবে অ্যাট পয়েন্ট x1, y1। এবার যখন অবিলম্বের সমীকরণ আমরা বের করব, তখন আমরা dx dyটা বের করব, জানতে হবে অ্যাট পয়েন্ট x1, y1। এখন আমি বলেছি দেখো যে dy dx অ্যাট পয়েন্ট x1, y1 জানলেই আমাদের dx dy অ্যাট পয়েন্ট x1, y1 জানা হয়ে যাবে। কেন? কারণ সিম্পলি যদি আমরা dy dx এর মানটা মানে dy dx এর মানটা অ্যাট পয়েন্ট x1, y1টা যদি রিভার্স করে দিই, তাহলে আমরা dx dy অ্যাট পয়েন্ট x1, y1 আমরা পেয়ে যাব। তাহলে dy dx অ্যাট পয়েন্ট x1, y1 আমরা কত পেয়েছি? মাইনাস x1 বাই y1। তাহলে dx dy অ্যাট পয়েন্ট x1, y1 কত হবে? মাইনাস y1 বাই x1। তাহলে আমরা দুটো একসাথে বের করলাম। এবার সিম্পলি জাস্ট আমরা ইকুয়েশনটা বের করব। তাহলে এবার আমাকে দেখো যে প্রথমে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে? তাহলে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ কি হবে? দেখো স্পর্শকের সমীকরণটা হবে, আমাদের সূত্রটা কি ছিল? দ্যাট ইজ y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু কত হবে? dy dx at point x1, y1 ইন্টু x মাইনাস x1, তাই তো। এটাই তো আমাদের স্পর্শকের সমীকরণ ছিল। এবার সিম্পলি জাস্ট আমরা এখানে কি করব, এই dy dx at point x1, y1 এর মানটা আমরা এখানটা পুট করে দেবো। তাহলে এটা কত হয়ে যাবে? দ্যাট ইজ y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু dy dx at point x1, y1 কত পেয়েছি আমরা? মাইনাস x1 বাই y1। তাহলে আমরা এখানে পুট করব মাইনাস x1 বাই y1 ইন্টু x মাইনাস x1। এইটুকুনি ক্লিয়ার। এবারে এই y1 দিয়ে এটাকে ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে y ইন্টু y1 মাইনাস y1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এবারে মাইনাস x1 দিয়ে এই x মাইনাস x1 কে গুণ করবো, তাহলে এটা হবে মাইনাস x1 প্লাস x1 স্কোয়ার। ওকে, এইটুকুনি ক্লিয়ার। আচ্ছা, তো এবার দেখো যে এই মাইনাস y1 স্কোয়ারটাকে আমি ওদিকে নিয়ে যাবো, আর মাইনাস x1টা এইদিকে নিয়ে চলে আসবো। তাহলে আমরা লিখতেই পারি, তো আগে আমরা x1টা আগে রাখছি, প্লাস y1 is equals to x1 square plus y1 square। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তো এবার দেখো যে এই যে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, তো এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এটা দেখো তো, দ্যাট ইজ x1 প্লাস y1 ইজ ইকুয়ালস টু a স্কোয়ার। কেন?
তার রিজনটা হচ্ছে দেখো যে এই যে আমরা বৃত্তের ওপর যে বিন্দুটা আমরা নিয়েছিলাম, এই যে বৃত্তের ওপর যে বিন্দুটা আমরা নিয়েছিলাম পি হচ্ছে x1, y1, তো এই বিন্দুটা তো বৃত্তের উপরেই অবস্থান করছে, তাহলে ডেফিনেটলি বৃত্তের ইকুয়েশনটা এই বিন্দু দ্বারা স্যাটিসফাইড হবে। তাহলে আমরা বৃত্তের ইকুয়েশনটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এবারে এই বিন্দুটা দ্বারা ডেফিনেটলি ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে, কারণ বিন্দুটা তো বৃত্তের উপরে অবস্থান করছে, তাহলে বৃত্তের ইকুয়েশনটা ডেফিনেটলি এই বিন্দুটা দ্বারা স্যাটিসফাইড হবে। তাহলে আমরা এক্স এর জায়গায় x1 আর ওয়াই এর জায়গায় y1 পুট করে দেবো, তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার। তাই আমরা এখানে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ারের জায়গায় আমরা a স্কোয়ার লিখেছি। তো এটাই হচ্ছে আমাদের বৃত্তের উপরিস্থিত x1, y1 বিন্দুতে স্পর্শকের নির্ণেয় সমীকরণ। ওকে, তো এবার যদি আমরা লম্বের সমীকরণ, অভিলম্বের যদি সমীকরণটা আমরা বের করি, তাহলে আমি পাশেই করে দিচ্ছি, মুছছি না এটা। ওকে, তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু নোট করে নেবে, ঠিক আছে? তো জিনিসগুলো ভালো করে শিখে যদি আমরা এক্সারসাইজে আসি, তাহলে আমি তো এক্সারসাইজের অঙ্কগুলো করাবো ধরে, তো তাতে আশা করা কি তোমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু তার আগে তোমাদের এই ব্রিফলি যে শর্ট যে আমি ইনফরমেশনগুলো দিচ্ছি বা নোটসগুলো দিচ্ছি, তো তোমরা এগুলো কাইন্ডলি কপিতে নোট করে নেবে। ওকে, আর যদি সেরকম ধরো কোনো জায়গায় ডাউট বা কোয়ারিজ থাকলো বা বুঝতে অসুবিধা হলো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ওকে, এবার আমরা বের করব অভিলম্বের সমীকরণ। এই সাইডে করে দিচ্ছি আমি। তাহলে অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণটা কি হবে দেখো। অভিলম্বের ইকুয়েশনটাও আমি জাস্ট আগের দিন তোমাদের মানে প্রিভিয়াস নোটে আমি বললাম কি যে y মাইনাস সবটুকুই ঠিক থাকবে, মানে y মাইনাস y1, আর এখানটা একটা মাইনাস সাইন হবে কম্পালসারি, আর এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে dx dy at point x1, y1 ইন্টু x মাইনাস x1। তো এটাই তো অভিলম্বের সমীকরণ, তাই না? আমি প্রিভিয়াস নোটে তোমাদের কি বলেছিলাম যে অভিলম্বের সমীকরণ হয় y মাইনাস y1 মাইনাস y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু মাইনাস, এই মাইনাসটা কিন্তু কম্পালসারি, মাইন্ড দ্যাট এই মাইনাসটা কিন্তু কম্পালসারি, তারপর dx dy at point x1, y1 ইন্টু x মাইনাস x1। এবার সিম্পলি দেখো এই dx dy at point x1, y1 এর মানটা কিন্তু আমরা বের করে রেখে দিয়েছি, দ্যাট ইজ মাইনাস y1 বাই x1। তো সেটা আমরা এখানে পুট করে দেবো। তাহলে দিস ইমপ্লাইজ অর y মাইনাস y1, এই মাইনাসটা কম্পালসারি, ব্র্যাকেটে রাখো। এবার এই মানটা পুট করে দাও, দ্যাট ইজ মাইনাস y1 বাই x1। ওকে, মাইনাস y1 বাই x1 ইন্টু x মাইনাস x1। এবারে ক্রস মাল্টিপ্লাই করে দাও x1 দিয়ে, তাহলে x1 দিয়ে যদি ইয়ে করে দিই, তাহলে y ইন্টু x1 মাইনাস x1 y1 ইজ ইকুয়ালস টু, এবার দেখো যে এখানে মাইনাস মাইনাসের প্লাস হয়ে যাচ্ছে, এবারে y1 দিয়ে ভেতরটাকে গুণ করো, তাহলে x y1 আর মাইনাস x1 y1। ওকে, ঠিক আছে, এটা ঠিক করলাম তো। দেখো এখানে x1 দিয়ে আমরা এটাকে গুণ করলাম, তাহলে y x1 মাইনাস x1 y1, আবার এটা তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এবারে y1 দিয়ে যদি x কে গুণ করি, তাহলে x y1 আর মাইনাস হয়ে যাচ্ছে এটা x1 y1। এবার দেখো যে সিমিলার টার্মস, সেম সাইন, ইকুয়াল সাইনের দুদিকে রয়েছে, তাহলে x1 y1 xy y1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এবারে এটা এদিকে নিয়ে চলে এসো, তাহলে কি হবে, দ্যাট ইজ y x1 মাইনাস x y1 ইজ ইকুয়ালস টু 0। ওকে, তো তোমরা এটাকে এক্স মানে এটা ওদিকে নিয়ে যেতেই পারো, অথবা অসুবিধা নেই, তোমরা এভাবেও রাখতে পারো, অথবা এক্সটাকে আগে রাখতে পারো। তাহলে এখান থেকে তোমরা যদি মাইনাসটা কমন নাও, তাহলে এর সাইনটা প্লাস হয়ে যাবে আর এই সাইনটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা লিখতেই পারি আমরা এক্স y1 মাইনাস y x1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0 বৃত্তের উপরিস্থিত x1, y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণ আমরা দেখলাম,
অবিলম্বের সমীকরণ আমরা দেখলাম। ওকে, তো এটা গেল ফ্রেন্ডস কেস 1। ওকে, তো পরের তোমরা কনিকটা দেখতে পাচ্ছ, কনিক সেকশনটা দেখতে পাচ্ছ যে কেস 2-তে যে অধিবৃত্ত আছে, ঠিক আছে, অধিবৃত্ত হচ্ছে প্যারাবোলা, তাই তো। তাহলে এখানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax অধিবৃত্তের উপরিস্থিত x1, y1 বিন্দুতে আমাকে স্পর্শকের সমীকরণ বের করতে হবে, আমাকে অবিলম্বের সমীকরণ বের করতে হবে। অ্যাজ ইউজুয়াল নিয়ম, আমরা এক্স এর রেসপেক্টে বোথ সাইডে কি করবো, ডেরিভেটিভ করবো আর ডিফারেন্সিয়েট করবো। তাহলে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x আছে, তাহলে এটাকে আমরা করতেই পারি, দ্যাট ইজ y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax আছে, তাই তো। এবার বোথ সাইডে আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তাই তো। আমরা এক্স এর রেসপেক্টে বোথ সাইডে ডিফারেন্সিয়েট করছি, তাহলে করলে কত হবে দেখো, এটা তো ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভটা ডেফিনেটলি ওয়াই রেসপেক্টেই হবে, কিন্তু আমার তো ডেরিভেটিভটা হচ্ছে এক্স এর রেসপেক্টে, তাই আমরা এটা লিখতেই পারি, দ্যাট ইজ 2y ডট ব্যালেন্স করছি dy dx লিখে, তাই তো, ইজ ইকুয়ালস টু 4a। ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। এবার 2yটা ওদিকে নিয়ে চলে আসি, তাহলে কত হবে, dy dx ইজ ইকুয়ালস টু 4a বাই 2y। এবার দেখো ওপরে 4 নিচে 2 কাটছে এটা, তাহলে 2a, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি dy dx ইকুয়ালস টু 2a বাই y। ওকে, এইটুকুনি ক্লিয়ার। তাহলে dy dx আমরা পাচ্ছি 2a বাই y। এবার আমরা বের করব হচ্ছে, দেখো আমরা যখন স্পর্শকের সমীকরণ বের করব তখন আমার dy dx অ্যাট পয়েন্ট x1 y1 লাগবে, আবার যখন আমরা অবিলম্বের সমীকরণ বের করব তখন আমাকে জানতে হবে dx dy অ্যাট পয়েন্ট x1 y1। তাহলে আমরা dy dx থেকে আমরা দুটো একসাথে বের করে নিচ্ছি অ্যাট পয়েন্ট x1 y1, তাহলে আমরা লিখছি এটা dy dx অ্যাট পয়েন্ট x1 y1 কত হবে, জাস্ট আমরা y এর জায়গায় y1টা পুট করে দেবো, তাহলে 2a বাই y1। ওকে, তাহলে আমরা পেলাম এটা। এবার আমরা বের করবো হচ্ছে dx dy, তাই তো। তাহলে তোমরা প্রত্যেকেই জানো যে dx dy অ্যাট পয়েন্ট কত হবে, x1 y1 কত হবে dx dy, দ্যাট ইজ সিম্পলি দেখো এটা উল্টে যাবে, তাহলে y1 বাই 2a, তাই না। মানে dy dx এক পয়েন্ট x1 y1 যেটা পেয়েছি, তো সেটাকে যদি আমি রিভার্স করে দিই তাহলে আমরা dx dy এক পয়েন্ট x1 y1 পাবো, তাহলে পেলাম কত, y1 বাই 2a। ওকে, তাহলে আমরা dy dx এক পয়েন্ট x1 y1 পেলাম, এবার dx dy এক পয়েন্ট x1 y1 পেলাম। এবার স্পর্শকের সমীকরণটা কি হবে তোমরা প্রত্যেকেই জানো, দ্যাট ইজ y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু dy dx at point x1 y1 bracket x minus x1 ক্লিয়ার এইটুকুনি। এবার আমরা dy dx at point x1 y1 কত পেয়েছি, 2a by y1, তাহলে আমরা লিখবো হচ্ছে y minus y1 is equals to 2a by y1 into x minus x1, তাই তো। দেখো আমরা dy dx at point x1 y1 পেয়েছি 2a by y1, এবার y1 দিয়ে ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে y1 minus y1 square is equals to 2ax minus 2ax1, তাই তো। এবারে y1 স্কোয়ারটাকে ওদিকে নিয়ে যাই, তাহলে কত হবে, y1 is equals to 2ax minus 2ax1 প্লাস y1 স্কোয়ার লিখতেই পারি। দেখো মাইনাস y স্কোয়ারটা এদিকে আসলে প্লাস y1 স্কোয়ার হয়ে যাচ্ছে, মাইনাস y1 স্কোয়ারটা সাইড চেঞ্জ করলে প্লাস y1 স্কোয়ার হয়ে যাচ্ছে। এবারে এই দিকটা আমরা কি করতে পারি দেখো, তাহলে y1 ইজ ইকুয়ালস টু কত লিখবো দেখো, আমরা এখানটা একটা কাজ করছি 2ax প্লাস প্লাস, এবার দেখো যে এখানে আমরা লিখছি হচ্ছে 2ax1, কেন পরে আসছি আমি, প্লাস y1 স্কোয়ার মাইনাস 4ax1, এই জায়গাটা বোঝা গেল।
কেন বলো তো? কারণ দেখো যে এখানে আমাদের তো এই যে অধিবৃত্ত যে আছে, এই অধিবৃত্তের ইকুয়েশন, এই অধিবৃত্তের ওপরেই তো এই বিন্দুটা রয়েছে, তাহলে এই বিন্দুটা দিয়ে ডেফিনেটলি এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। তাহলে ইকুয়েশনটা কি হয়ে যাবে? ইকুয়েশনটা হয়ে যাবে দেখো y1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax1। এবারে 4ax1টা এদিকে নিয়ে চলে আসো কাম ধরে, তাহলে y1 স্কোয়ার মাইনাস 4ax1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমরা এই y1 স্কোয়ার মাইনাস 4ax1টা এটা বানাবার জন্যই আমরা এখানে জাস্ট ব্যালেন্স করেছি। তাহলে অ্যাপারেন্টলি দেখো যে প্লাস 2ax1 আর মাইনাস 4ax1, তাহলে আলটিমেটলি তো মাইনাস 2x1ই হচ্ছে। এবারে এই অংশটুকুর জায়গায় আমরা কত লিখবো? 0 লিখে দেবো। তাহলে আমরা পাচ্ছি কত? y1 ইজ ইকুয়ালস টু, এবার এখান থেকে 2a কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2a যদি কমন নিই তাহলে আমরা পাবো হচ্ছে x প্লাস x1। তাহলে এটাই হচ্ছে আমাদের অধিবৃত্তের x1, y1 বিন্দুতে নির্ণেয় স্পর্শকের সমীকরণ। ক্লিয়ার এইটুকুনি? খুব ভালো করে বুঝবে, শিখবে, আশা রাখি তোমাদের কোথাও কোনো রকম অসুবিধা থাকবে না। আর যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরপরে কিন্তু ক্লাসগুলো আরও দারুণ এবং ইন্টারেস্টিং হতে যাবে। কারণ তোমাদের টেস্ট পেপার সলভের ব্যাপার আছে একটা, তারপর কোশ্চেন্স ব্যাংক, তারপরে তোমাদের সাজেস্টিভ ওয়েতে ক্লাস করানো হবে তো টেস্ট বা তোমাদের ফাইনাল পরীক্ষার আগে। তাই অবশ্যই দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে সবার আগে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো এবার আমরা চলে আসছি অবিলম্বের সমীকরণে। তো অলরেডি আমরা অবিলম্বের সমীকরণটা জানি, ঠিক আছে? খালি একটা জায়গা আমাদের চেঞ্জ করতে হবে, যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট বা স্লোপ বা নতিমাত্রা। তাহলে এখানে দেখো যে আমরা এখানে অবিলম্বের সমীকরণটা কি হবে তোমরা প্রত্যেকেই জানো, দ্যাট ইজ y1 মাইনাস, এখানটা মাইনাস কম্পালসারি, আর এখানে ব্র্যাকেটে রেখে দাও এটা, দ্যাট ইজ dx বাই dy at point x1, y1 লিখলাম ইন্টু x মাইনাস x1। ক্লিয়ার? তাহলে y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু, এই মাইনাসটা যেরকম আছে থাকুক। এবার দেখো যে dx dy at point x1, y1 কত আছে? y1 বাই 2a। তাহলে এখানে লিখে দেবো y1 বাই 2a ইন্টু x মাইনাস x1। ক্লিয়ার এইটুকুনি? এবার 2a দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে কত হবে? 2a y মাইনাস 2a y1। ক্লিয়ার এইটুকুনি? ইজ ইকুয়ালস টু মাইনাস y1 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? মাইনাস x y1 মাইনাস মাইনাসে প্লাস x1 y1। ক্লিয়ার এইটুকুনি? তো এবার আমরা একটা কাজ করছি, একটা সাইড আমরা 0 করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি দেখো তো, যে x y1 মাইনাস x1 y1 প্লাস 2ay মাইনাস 2a y1 ইজ ইকুয়ালস টু 0। মানে একটা সাইড আমরা 0 করে দিচ্ছি, দেখো মাইনাস x y1টা এদিকে আসলে প্লাস x y1 হয়ে যাচ্ছে, আর প্লাস x1 y1টা সাইড চেঞ্জ করলে মাইনাস x1 y1 হচ্ছে। আবার এদিকে এরা যেরকম ছিল আমরা সেরকম রেখে দিলাম। এবার এখান থেকে আমরা কি কমন নিতে পারি? তাহলে কমন নিতে পারি আমরা, ধরো আমরা নিচ্ছি y1, তাহলে y1 যদি কমন নিই তাহলে এটা হয়ে যাচ্ছে x মাইনাস x1, আর এখান থেকে কমন কি যাচ্ছে? এখান থেকে কমন যাচ্ছে 2a কমন যাচ্ছে, তাই তো? তাহলে এটা হবে y মাইনাস y1 ইকুয়ালস টু 0। দেখো এটাই হচ্ছে আমাদের অবিলম্বের সমীকরণ, দ্যাট ইজ y1 ব্র্যাকেট x মাইনাস x1 প্লাস 2a ব্র্যাকেট y মাইনাস y1 ইকুয়ালস টু 0। তো এটাই হচ্ছে y ইজ ইকুয়ালস টু 4ax অধিবৃত্তের x1, y1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ। তাহলে এটাই হচ্ছে আমাদের অবিলম্বের নির্ণেয় সমীকরণ। তো
পরের আমাদের কনেক্ট সেকশনটা হচ্ছে উপবৃত্ত বা এলিপস। তোমরা প্রত্যেকেই জানো যে উপবৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যালস টু 1। ওকে, তাহলে এর ওপর বা এই এলিপসের ওপরে একটা বিন্দু, যে বিন্দু স্থানাঙ্ক হচ্ছে বা কোঅর্ডিনেট হচ্ছে x1, y1। সো ফ্রম দ্যাট পয়েন্ট আমাদের বের করতে হবে কি, দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল। তো ফার্স্ট অফ অল আমাদের অ্যাজ ইউজুয়াল কাজ, এই যে গিভেন যে ইকুয়েশনটা রয়েছে বা প্রদত্ত যে সমীকরণটা রয়েছে, সেই প্রদত্ত সমীকরণ বা গিভেন ইকুয়েশনটার বোথ সাইডে আমরা ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স। তো তোমরা এবার যখন অভিলম্বের সমীকরণটা বের করবে তখন কিন্তু ধরো তোমাদের এরকম গোলমাল পাকাতেই পারে যে প্রথমে তোমরা এতগুলো অঙ্ক এক্স এর রেসপেক্টে করলে, তারপরে আবার তোমাকে ওয়াই রেসপেক্টে, এরকম একটা কনফিউশন হয়ে যেতে পারে। তো তোমরা যদি মানে ধরো হচ্ছে নর্মালি যেরকম যে ইকুয়েশনটা আমাদের দিয়ে দেবে, তো আমরা অলওয়েজ ট্রাই করব যে এই গিভেন ইকুয়েশনটা থেকে আমরা dy dx বের করার, ঠিক আছে, dy dx বের করার। এবার দেখো যে একটা ইকুয়েশনের মধ্যে থেকে বা বেস করে যদি আমাদের স্পর্শকের সমীকরণ বা অবিলম্বের সমীকরণ বের করতে দেয়, তাহলে সিম্পলি জাস্ট আমরা dy dx অ্যাট পয়েন্ট x1 y1 বের করে নেবো ওখানে, বা যে গিভেন পয়েন্টটা দিয়ে দেবে। তো তার রেসপেক্টে আমরা ডিওয়াই যখন স্পর্শকের ইকুয়েশন বানাবো বা বের করব, তখন আমরা ডিওয়াই ডিএক্স অ্যাট পয়েন্ট x1 y1 বের করব। এবার যখন অবিলম্বের সমীকরণ আমাকে বের করতে হবে, তখন তো আমাকে ডিএক্স ডিওয়াইটা বের করতে হবে। তো সিম্পলি ডিওয়াই ডিএক্স অ্যাট পয়েন্ট x1 y1 এর মানটাকে যদি আমি রিভার্স করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে কত, dx dy অ্যাট পয়েন্ট x1, y1। মানে আলাদা করে আমাকে ডিফারেন্সিয়েশনটা আর y রেসপেক্টে করতে হবে না, ঠিক আছে। আমরা সিম্পলি একটাই dy dx বের করব, মানে x এর একটা চলরাশির রেসপেক্টে, মানে x এর রেসপেক্টে করব। তারপর যে মানটা বের করব, যদি স্পর্শকের সমীকরণ বের করতে দেয়, তাহলে আমরা dy dx মানে অ্যাট পয়েন্ট x1 y1। আবার যখন অবিলম্বের সমীকরণ বের করতে দেবে, তখন আমরা dx dy অ্যাট পয়েন্ট x1, y1 আমরা বের করবো। জাস্ট সিম্পলি dy dx অ্যাট পয়েন্ট x1 y1 এর মানটাকে রিভার্স করলেই আমরা dx dy অ্যাট পয়েন্ট x1 y1 পেয়ে যাবো। তাই আলাদা আলাদা করে আমাদের এই ব্যাপারটা যাতে ফাম্বেল না হয়, তাই আমি পার্সোনালি তোমাদের সাজেস্ট করছি যে তোমরা সিম্পলি dy dxটা বের করবে যে বিন্দুটার ওপর, সেই বিন্দুটার রেসপেক্টে। তারপর যদি অবিলম্বের সমীকরণ বের করতে দেয়, তাহলে ওই dy dx এর মানটা ওই বিন্দুর রেসপেক্টে উল্টে দেবে, তাহলে আমরা dx dy পেয়ে যাবো। ওকে, আলাদা আলাদা করে আমাকে আর dx dy বা dy dx বের করতে হবে না। ওকে, তো এবার আমাদের যে গিভেন ইকুয়েশনটা দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে এই গিভেন ইকুয়েশনটা বা এলিপসের আমরা কি করছি, এক্স এর রেসপেক্টে, ঠিক আছে, এক্স এর রেসপেক্টে আমরা কিন্তু এটা আমরা ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে লিখে দাও যে ডিফারেন্সিয়েট অর ডিফ উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে, অর্থাৎ এক্স এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে করলে কত হবে দেখো, 2x, কারণ এক্স এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাচ্ছি 2x বাই এ স্কোয়ার প্লাস, এবার ওয়াই স্কোয়ারের তো ডিফারেন্সিয়েশন আমাদের ওয়াই এর রেসপেক্টেই করতে হবে। তাহলে যদি তাই হয় তাহলে এটা হয়ে যাবে 2y বাই বি স্কোয়ার। এবার দেখো যে ব্যালেন্স করছি, আমরা তো অ্যাকচুয়াল ডিফারেন্সিয়েশনটা করছি এক্স এর রেসপেক্টে, কিন্তু আমাকে এখানে ওয়াই রেসপেক্টেড ডিফারেন্সিয়েশনটা করে ফেলেছি, তাই ব্যালেন্স করছি এখানে dy dx ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাবে। কারণ দেখো 1 মানে তো ওয়াই কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন সবসময় 0 হয়ে যায়, তাই আমরা ওখানটা ইজ ইকুয়ালস টু 0 লিখেছি। ওকে, এইটুকুনি ক্লিয়ার? আচ্ছা, তো এবার দেখো যে আমরা এখান থেকে কি করছি, যে আমরা এখান থেকে দুইটা কমন নিয়েছি, বা একটা কাজ করো আমি সাইড চেঞ্জ করছি, তাহলে 2x বাই এ স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করো, তাহলে এটা হবে দ্যাট ইজ 2y বাই বি স্কোয়ার ইন্টু dy dx ইজ ইকুয়ালস টু মাইনাস 2x বাই এ স্কোয়ার। এটা কিন্তু কেউ ভুল করে আবার উল্টে দিও না, মানে এ স্কোয়ার বাই 2x লিখে দিও না, কারণ এখানে কিন্তু শুধুমাত্র সাইড চেঞ্জ করছে, মানে এখানে প্লাস আছে, সাইনের চেঞ্জ হবে, মানে চিহ্নের পরিবর্তন ঘটবে। এবার দেখো যে dy dx এর সাথে 2y বাই বি স্কোয়ার আছে, তাহলে এটাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে এটা উল্টে যাবে, কারণ এখানে dy dx এর সাথে 2y বাই বি স্কোয়ারটা গুণ আকারে আছে, ঠিক আছে। তাহলে এখানে লিখতেই পারি দ্যাট ইজ dy dx ইজ ইকুয়ালস টু মাইনাস 2x। আচ্ছা, আমি এখানে 2 2 কেটে দিচ্ছি, কোনো দেখো এখানেও 2 এখানেও 2 কেটে যাচ্ছে, তাহলে এটা সিম্পলি আমরা পাচ্ছি কত, দ্যাট ইজ x বাই এ স্কোয়ার ইন্টু, আর এটা এদিকে সাইড চেঞ্জ করলে উল্টে যাবে, দ্যাট ইজ বি স্কোয়ার বাই ওয়াই। ওকে,
এইটুকুনি ক্লিয়ার? তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত, দেখো আমি কনস্ট্যান্ট টার্মগুলোকে একটা সাইড করছি, মানে এক জায়গায় রাখছি, দ্যাট ইজ এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই। তো এটা হচ্ছে আমাদের ডি ওয়াই ডিএক্স, তাই তো? দ্যাট ইজ মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ডট এক্স কমা এক্স বাই ওয়াই। এবার আমরা অ্যাট পয়েন্ট ডি ওয়াই ডিএক্স বের করবো। তাহলে ডি ওয়াই ডিএক্স অ্যাট পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কত হয়ে যাবে? সিম্পলি জাস্ট এক্স এর জায়গায় আমরা এক্স ওয়ান এবং ওয়াই এর জায়গায় আমরা ওয়াই ওয়ান পুট করে দেবো। তাহলে কত হয়ে যাবে দেখো, মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ডট এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স অ্যাট পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান পেলাম। ওকে, এবার স্পর্শকের সমীকরণটা কি হবে? তাহলে স্পর্শকের সমীকরণটা হবে দ্যাট ইজ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু ডি ওয়াই ডিএক্স অ্যাট পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এবার ডিওয়াই ডিএক্স অ্যাট পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ানের মানটা আমরা পুট করে দেবো, দ্যাট ইজ মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ডট এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান। ওকে, এইটুকুনি ক্লিয়ার? তো এবার এখানে পুট করে দাও, দ্যাট ইজ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু, এটাকে লিখে দাও, দ্যাট ইজ মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ক্লিয়ার এইটুকুনি? এবার আমরা কি করছি, এই বি স্কোয়ার ওয়াই ওয়ান দিয়ে এটাকে গুণ করে দেবো। তাহলে বি স্কোয়ার ওয়াই ওয়ান দিয়ে যদি গুণ করি তাহলে এটা হবে বি স্কোয়ার ওয়াই ওয়াই ওয়ান, আর এখানে মাইনাস বি স্কোয়ার, দেখো ওয়াই ওয়ানকে ওয়াই ওয়ান দিয়ে গুণ করলে দ্যাট ইজ ওয়াই ওয়ান স্কোয়ার হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখো এই মাইনাস এ স্কোয়ার এক্স ওয়ান দিয়ে ভেতরটাকে গুণ করবো, তাহলে এটা হবে মাইনাস এ স্কোয়ার এক্স এক্স ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার। ওকে, এইটুখানি ক্লিয়ার? এবার এই অংশটুকুটাকে এদিকে নিয়ে আসবো আর এটাকে এদিকে নিয়ে চলে যাবো। তাহলে কত হবে দেখো, দ্যাট ইজ বি স্কোয়ার ওয়াই ওয়াই ওয়ান প্লাস এ স্কোয়ার এক্স ওয়ান ইজ ইকালস টু, দ্যাট ইজ এ স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ারটা ওদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এটা হবে দ্যাট ইজ বি স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার। ক্লিয়ার এইটুকুনি? এবার আমরা করছি কি, দেখো বোথ সাইডে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিচ্ছি। এবার প্রশ্ন করতে পারো যে স্যার কেন আমরা বোথ সাইডে এক্স স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম? তার রিজনটা দেখো, যদি আমাদের অরিজিনাল ইকুয়েশনটা দেখি দ্যাট ইজ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এবার যদি এটা লসাগু করি তাহলে লসাগু করলে কত হবে, এ স্কোয়ার বি স্কোয়ার। তো সেই কারণে আমরা এ স্কোয়ার বা বি স্কোয়ারের পরিবর্তে আমরা ডিভাইড করছি বোথ সাইডে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে। যদি তাই করি তাহলে আমরা এখানটায় চলে আসছি। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে দেখো এটা বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে এ স্কোয়ার। তাহলে ওয়াই ওয়াই ওয়ান বাই এ স্কোয়ার হবে, এটা এ স্কোয়ার প্লাস, এবার এখানে এ স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ারটা কাটবে, তাহলে এক্স ওয়ান বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এবার এখানে এ স্কোয়ার আছে তাহলে এটা হবে হচ্ছে এক্স ওয়ান স্কোয়ার বাই বি স্কোয়ার, তাই তো? আচ্ছা, ঠিক করলাম তো? এটা এ স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার, তাই তো? আমরা ডিভাইড করছি এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে। আচ্ছা, এখানে কোথাও কি আমাদের ভুল হয়েছে দেখো তো, এই সাইডটা যে 2x 2y b স্কোয়ার ডট dy dx ইকুয়ালস টু মাইনাস 2x বাই স্কোয়ার, তাহলে dy dx ইকুয়ালস টু কত হবে, x বাই মাইনাস x বাই a স্কোয়ার ইন্টু b স্কোয়ারটা উপরে আছে নিচে y, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস a স্কোয়ার। আচ্ছা, এখানটায় আমাদের ভুলটা হচ্ছে দেখো, যে আমরা এখানে b স্কোয়ার বাই a স্কোয়ার হবে, এখানে আমরা a স্কোয়ার বাই বি স্কোয়ার লিখে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস কত হবে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই তো? তাহলে কী হবে, এখানে এটা মুছে দাও, তাহলে মাইনাস দ্যাট ইজ বি স্কোয়ার, ওকে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার।
এবার এটা মানটাকে পুট করে দাও এই সাইডটা, এটা মুছে দিচ্ছি আমি। আচ্ছা এখান থেকে তাহলে এটা হচ্ছে যে x1 কমা y1 এর রেসপেক্টে, তাহলে y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু, এবার এটার মানটা কত বেরিয়েছে, দ্যাট ইজ মাইনাসটা ভেতরে হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ডট x1 বাই y1 ইন্টু এক্স মাইনাস x1। এবারে এ স্কোয়ার y1 দিয়ে গুণ করো এটাকে, তাহলে এটা হবে হচ্ছে এ স্কোয়ার y1 মাইনাস এ স্কোয়ার, তাহলে y1 কে y1 দিয়ে গুণ করলে y1 এর স্কোয়ার হয়ে যাচ্ছে ইজ ইকুয়ালস টু, এবারে মাইনাস বি স্কোয়ার x1 দিয়ে গুণ করলে এটা কত হবে, মাইনাস বি স্কোয়ার x1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এটা, তাহলে এটা হবে বি স্কোয়ার x1 স্কোয়ার, তাই তো। এবারে মাইনাস বি স্কোয়ার x1টা এদিকে নিয়ে চলে আসছি, তাহলে এ স্কোয়ার y1 প্লাস বি স্কোয়ার x1 ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, এটা এদিকে নিয়ে চলে আসছি, মানে মাইনাস এ স্কোয়ার y1 স্কোয়ারটাকে, তাহলে প্লাস হয়ে যাচ্ছে প্লাস বি স্কোয়ার x1 স্কোয়ারটা ওদিকে পজিটিভই ছিল। এবারে বোথ সাইডে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে করলে কত হবে, তাহলে y1 বাই এই সাইডে করে দিচ্ছি, তাহলে y1 বাই এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার কাটবে, তাহলে বি স্কোয়ার হয়ে যাচ্ছে বাই বি স্কোয়ার, ঠিক করছি তো আমি। বি স্কোয়ার আর এখানে বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ারটা কাটবে প্লাস x1 বাই এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আর এখানে এ স্কোয়ার y1 স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার কাটবে, তাহলে এটা লিখতে পারি y1 স্কোয়ার বাই এটা কত হবে বি স্কোয়ার, তাই তো। দেখো এখানে এ স্কোয়ার আছে, তাহলে আমি এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ডিভাইড করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার বি স্কোয়ার প্লাস x1 স্কোয়ার, এটা এ স্কোয়ার হয়ে যাবে। তো আমরা এক্সটা আগে নিয়ে আসছি, তাহলে x1 বাই এ স্কোয়ার প্লাস y1 বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা কেন আমরা লিখলাম 1 এটার পরিবর্তে, কারণ দেখো যে এই বিন্দুটা, এই যে এখানে x1, y1 যে বিন্দুটা, এই বিন্দুটা তো মানে এলিপসের এই ইকুয়েশন এর উপর অবস্থান করছে, তাহলে ডেফিনেটলি এই পয়েন্টটা দ্বারা এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। তাহলে যদি স্যাটিসফাইড হয়, তাহলে এখানে x এর জায়গায় আমরা x1 আর y এর জায়গায় আমরা y1 পুট করবো, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি দেখো x1 স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস y1 স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে আমরা তো এই জায়গাটা এর পরিবর্তে 1 লিখতেই পারি, তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের x স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 উপবৃত্তের x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এটা কিন্তু স্পর্শকের সমীকরণ, ওকে। আমরা এখানে জায়গা হয়নি বলে আমি এখানে করে দিয়েছি, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। এবার আমরা অভিলম্বের সমীকরণটা বের করব, তো তার জন্য আমাকে বের করতে হবে dx dy। আচ্ছা আমরা এই অংশটুকু মুছে দিচ্ছি, ঠিক আছে। দেখো আমরা এই অংশটুকু আমাদের দরকার নেই, ওকে, এটা মুছে দিচ্ছি, আমার দরকার নেই এই অংশটুকু। আচ্ছা এখানে, আচ্ছা এটা একটু মুছে দিচ্ছি আমি, দেখো আচ্ছা। তো এবার দেখো যে এখানে আমি বলেছিলাম যে আমরা এই dy dx অ্যাট পয়েন্ট x1 y1 থেকেই আমরা এটাকে dx dy অ্যাট পয়েন্ট x1, y1 আমরা কনভার্ট করতে পারবো। তাহলে সিম্পলি আমরা এটা লিখতেই পারি, দ্যাট ইজ dx বাই dy অ্যাট পয়েন্ট x1, y1 ইজ ইকুয়ালস টু কত হবে, দেখো এটা সিম্পলি যা ছিল সেটা উল্টে যাবে, মাইনাস, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ারটা হয়ে যাবে হচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু, আর x1 বাই y1টা হয়ে যাবে হচ্ছে y1 বাই x1। তাহলে এটা হচ্ছে ফ্রেন্ডস আমাদের dx dy অ্যাট পয়েন্ট x1, y1, ঠিক আছে, মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ডট y1 বাই x1। এবার অভিলম্বের সমীকরণটা আমরা কি জানি, দ্যাট ইজ y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু, মাইনাসটা কম্পালসারি, তাহলে dx dy at point x1, y1 into x minus
x1 ক্লিয়ার এটুকুনি। তো এবার এখানে আমরা জাস্ট মানটাকে পুট করে দেবো, দ্যাট ইজ y মাইনাস y1, এটার মান কত এটা আমরা পুট করে দেবো। তাহলে মাইনাস, দেখো এই মাইনাসটা কিন্তু কম্পালসারি, যখন আমরা অবিলম্বের সমীকরণ বের করবো তখন কিন্তু এই মাইনাসটা কিন্তু কম্পালসারি। এবার এই dx dy at point x1 y1 কত আছে, দ্যাট ইজ মাইনাস a স্কোয়ার বাই বি স্কোয়ার ডট y1 বাই x1, এটাকে পুট করে দাও, দ্যাট ইজ a স্কোয়ার y1 বাই বি স্কোয়ার x1 ব্র্যাকেট ক্লোজ ইন্টু x মাইনাস x1, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, তাই তো। দেখো মাইনাস a স্কোয়ার বাই বি স্কোয়ার ডট y1 বাই x1, এবারে কোনাকুনি গুণ করো, তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে বি স্কোয়ার x1 দিয়ে গুণ করবো, তাহলে এটা হবে হচ্ছে বি স্কোয়ার x1 y মাইনাস বি স্কোয়ার x1 y1 ইজ ইকালস টু, এবারে a স্কোয়ার y1 দিয়ে গুণ করবো এটাকে, তাহলে a স্কোয়ার x y1 মাইনাস a স্কোয়ার x1 y1 ক্লিয়ার এইটুকুনি। আচ্ছা এটা না গুণ করার দরকার নেই, তো তোমরা একটা সিম্পলি কাজ করে দাও, এখান থেকে মানে এই লাইনটা লেখার পর এটা সিম্পলি ডাইরেক্ট করে দাও, এসএনএ যেটা করছে দ্যাট ইজ y বাই y1, তাহলে এটা লিখে দাও দ্যাট ইজ y মাইনাস y1 বাই কত হবে এটা, দ্যাট ইজ y1 বাই বি স্কোয়ার, ঠিক আছে, y1 বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু x মাইনাস x1 বাই x1 বাই এ স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের অভিলম্বের ইকুয়েশন অ্যাট পয়েন্ট x1, y1। তো এই অংশটুকু তোমাদের দরকার নেই করার, ওকে, এটা মানে গুণটা দরকার নেই। তো এরপর একটা লাইন তোমরা অ্যাড করতে পারো, কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু a স্কোয়ার y1 বাই বি স্কোয়ার x1 ইন্টু x মাইনাস x1। এরপরে আমরা এই লাইনটা করে দেবো ডাইরেক্ট, দ্যাট ইজ y মাইনাস y1 বাই y1 বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু x মাইনাস x1 বাই x1 বাই এ স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের ফ্রেন্ডস অভিলম্বের সমীকরণ। তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের কেস থ্রি। তাহলে আমরা কি শিখলাম, যে এলিপস বা উপবৃত্তের যদি উপরে x1, y1 একটা বিন্দু থাকে, তাহলে সেই বিন্দু রেসপেক্টে আমরা ট্যানজেন্টের ইকুয়েশন কি পেলাম এবং নর্মালের ইকুয়েশন আমরা কি পেলাম, ঠিক আছে। তো কেস ফোরে আমরা পরের কনিক সেকশনটা দেখবো হচ্ছে যে হাইপারবোলা বা পরাবৃত্ত, ঠিক আছে। তো এখানে দেখো কি বলছে, যে কোনো কণিকের উপরিস্থিত একটি প্রদত্ত বিন্দুতে, তাহলে আমরা কি করছি দেখো, যে এরপরে আমাদের কেস ফোরে আছে যে হাইপারবোলা বা পরাবৃত্তের x1, y1 বিন্দুতে আমাকে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তো সিম্পলি জাস্ট হাইপারবোলার ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি x স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, যে এই যে প্রদত্ত যে সমীকরণটা দিয়েছে বা ইকুয়েশনটা দিয়েছে, তাহলে সেই প্রদত্ত সমীকরণ বা ইকুয়েশনটার আমরা x এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব। তাহলে এখানে লিখব কি, যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে। আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করছি বা ডিফারেন্সিয়েট করছি, তাহলে কি হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2x বাই এ স্কোয়ার মাইনাস, এখানে ওয়াই স্কোয়ার আছে কিন্তু আমরা ডিফারেন্সিয়েটটা করছি এক্স এর রেসপেক্টে, তাহলে ওয়াই এর ডিফারেন্সিয়েশনটা ডেফিনেটলি ওয়াই রেসপেক্টে করতে হবে, যদি হয় তাহলে এটা হবে 2y বাই বি স্কোয়ার ইন্টু, এবার ব্যালেন্স করছি আমরা dy dx লিখে ইজ ইকুয়ালস টু 0, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে 1 এর ডিফারেন্সিয়েশন কত হয়, সরি কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন সবসময় 0 হয়। এবার এখানে একটা কাজ করছি, আমরা এই অংশটুকুকে এই সাইডে নিয়ে আসছি, তাহলে কত হবে দেখো 2x বাই এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এবার 2y বাই বি স্কোয়ার ডট ডিওয়াই ডিএক্সটাকে আমরা সাইড চেঞ্জ করছি, কারণ নেগেটিভ আছে, এদিকে আসলে পজিটিভ হয়ে যাবে, তাহলে আমরা লিখছি হচ্ছে 2y বাই বি স্কোয়ার ডট ডিওয়াই
dx। ওকে, এবার এই টু আর এই টু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এবার dy dx এর সাথে যে অংশটুকু গুণ আছে সেটাকে সাইড চেঞ্জ করে নিয়ে যাব, তাহলে আমরা লিখতেই পারি দ্যাট ইজ dy dx ইজ ইকুয়ালস টু কত হবে, তাহলে x বাই a স্কোয়ার ইন্টু আর y বাই বি স্কোয়ারটা সাইড চেঞ্জ করলে বি স্কোয়ার বাই ওয়াই হয়ে যাবে, তাহলে উপরে লিখছি আমি বি স্কোয়ার আর নিচে হচ্ছে ওয়াই, অর dy dx ইজ ইকুয়ালস টু কত হবে এটা, তাহলে আমরা কনস্ট্যান্ট টার্মগুলোকে একটা সাইডে রাখছি, মানে গ্রুপ করছি, দ্যাট ইজ বি স্কোয়ার বাই এ স্কোয়ার ডট এক্স বাই ওয়াই। তো এটা হচ্ছে ফ্রেন্ডস আমাদের dy dx, অর্থাৎ আমরা এক্স এর রেসপেক্টে যখন ডিফারেন্সিয়েট করছি গিভেন ইকুয়েশনটার, তো আমরা পাচ্ছি dy dx ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার ডট এক্স বাই ওয়াই। ওকে, এইটুখানি ক্লিয়ার। তো এবার আমরা dy dx অ্যাট পয়েন্ট এক্স কমা ওয়াই বের করব, তাহলে কি হবে, আমি দুটো একসাথে বের করে দিচ্ছি, তাহলে dy dx, ঠিক আছে, dy dx অ্যাট পয়েন্ট x1 কমা y1 কত হবে এটা, এটা হবে হচ্ছে তোমার জাস্ট আমরা সিম্পলি x এর জায়গায় x1 এবং y এর জায়গায় y1 পুট করব, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ডট x এর জায়গায় আমরা x1 পুট করছি আর y এর জায়গায় আমরা y1 পুট করছি, তাহলে dy dx অ্যাট পয়েন্ট x1 কমা y1 কত হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ডট x1 বাই y1। ওকে, এবার আমরা বের করবো হচ্ছে dx, তাই তো, দেখো dx বাই dy, কারণ আমাকে অবিলম্বে যখন সমীকরণ বের করতে হবে, আচ্ছা আমি এটা ওই সাইডে করে দিচ্ছি তাহলে সুবিধা হবে। ওকে, আমি এটা ডান দিকে করে দিচ্ছি, তাহলে এই সাইডে আমরা স্পর্শকের সমীকরণটা বের করতে পারবো আর এদিকে আমরা অবিলম্বের সমীকরণটা বের করতে পারবো। তাহলে আবার dy, দেখো এখানে dy dx অ্যাট পয়েন্ট x1 কমা y1 আছে, আমি তোমাদের বলেছি যদি আমরা সিম্পলি dy dx এর মানটা অ্যাট পয়েন্ট x1 কমা y1টা যদি আমি রিভার্স করে দিই, তাহলে আমরা dx dy অ্যাট পয়েন্ট x1 কমা y1 পাবো, তাহলে আমরা লিখছি হচ্ছে dx dy অ্যাট পয়েন্ট x1 কমা y1 ইজ ইকুয়ালস টু কত হবে, তাহলে এ স্কোয়ারটা ওপরে চলে যাবে, তাহলে ওপরে হয়ে যাচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ডট আর y1টা ওপরে চলে যাবে, তাহলে y1 বাই x1, তাহলে আমরা dy dx অ্যাট পয়েন্ট x1 কমা y1 পেলাম, আবার আমরা dx dy অ্যাট পয়েন্ট x1 কমা y1 পেলাম এটা। এবার আমরা স্পর্শকের সমীকরণ বের করব, সুতরাং নির্ণেয় স্পর্শকের সমীকরণ। ওকে, খুব ভালো করে তোমরা বুঝবে থিওরিটিক্যাল ক্লাসটাকে। ওকে, বেসিক কনসেপ্ট এটা আমাদের স্পর্শকের সমীকরণ। ওকে, প্রত্যেকটা জিনিস তোমরা নোট করবে কপিতে, তারপর অঙ্কগুলো আমি তো ধরে করাবো। ওকে, তখন দেখবে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তাহলে নির্ণেয় স্পর্শকের সমীকরণ, তোমরা প্রত্যেকেই জানো যে স্পর্শকের আমাদের কি হয়, সমীকরণটা হচ্ছে y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু dy dx অ্যাট পয়েন্ট x1 কমা y1 ইন্টু x মাইনাস x1। ক্লিয়ারিটি করি। এবার আমরা dy dx অ্যাট পয়েন্ট x1 কমা y1 কত পেয়েছি এটা লিখে দেবো, তাহলে y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু এটা কত লিখছি, দ্যাট ইজ বি স্কোয়ার বাই এ স্কোয়ার ডট x1 বাই y1 ইন্টু x মাইনাস x1। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এবার আমরা এই a স্কোয়ার y1 দিয়ে এই y মাইনাস y1টাকে গুণ করে দেবো, তাহলে করলে কত হচ্ছে দেখো, দ্যাট ইজ a স্কোয়ার y1 মাইনাস a স্কোয়ার y1 তার স্কোয়ার হয়ে যাচ্ছে, কারণ y1কে y1 দিয়ে গুণ করলে y1 স্কোয়ার হয়ে যাচ্ছে, ইজ ইকুয়ালস টু একইভাবে বি স্কোয়ার x1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা হবে হচ্ছে বি স্কোয়ার ইন্টু x1। ওকে, আবার মাইনাস বি স্কোয়ার x1 স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না, বি স্কোয়ার x1 স্কোয়ার হয়ে যাচ্ছে। এইটুকুনি ক্লিয়ার। আচ্ছা, তো এবার আমরা এই বি স্কোয়ার x1 স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে আসবো আর এ স্কোয়ার y1টা
আমরা ওদিকে নিয়ে চলে যাব। তাহলে কত হবে এটা, এই মাইনাস বি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ারটা যদি এদিকে আসে তাহলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এটা, তো এখানে মাইনাসই আছে, এ স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আর এই সাইড তো পজিটিভ আছে, তাহলে বি স্কোয়ার এক্স এক্স ওয়ান, আর দেখো এই যে এ স্কোয়ার ওয়াই ওয়াই ওয়ানটা ওদিকে গেলে হচ্ছে মাইনাস হয়ে যায়, তাহলে আমরা লিখছি হচ্ছে মাইনাস এ স্কোয়ার ওয়াই ওয়াই ওয়ান। ওকে, এইটুকুনি ক্লিয়ার। এবার আমরা সিম্পলি করব কি, যে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দেবো। কেন? কারণ দেখো যে মূল যে সমীকরণটা তোমরা দেখতে পাচ্ছ, যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু আমরা এ স্কোয়ার বি স্কোয়ার পাচ্ছি, তাই না? আমরা পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, তাই আমরা এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে এটাকে আমরা ডিভাইড করে দেবো। তাহলে কত হচ্ছে, তাহলে যদি ডিভাইড করি এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, দ্যাট ইজ এক্স ওয়ান স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস, আর এটা হচ্ছে ওয়াই ওয়ান স্কোয়ার বাই বি স্কোয়ার হয়ে যাবে এটা, তাই তো, ইজিক্যালস টু একইভাবে এটা হয়ে যাবে কত, দ্যাট ইজ এক্স এক্স ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াই ওয়ান বাই বি স্কোয়ার। ওকে, এবার সিম্পলি দেখো যে আমাদের কি আছে, যে এই যে মূল যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি, এই যে মূল সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি, এই সমীকরণটার ওপরেই তো এই বিন্দুটা অবস্থান করছে, তাহলে ডেফিনেটলি এই বিন্দুটা দিয়ে এই সমীকরণটা স্যাটিসফাইড হবে। তাহলে তখন ইকুয়েশনটা কি হয়ে যাবে, এক্স ওয়ান স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। দেখো অলরেডি এক্স ওয়ান স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা মানেই তো ওয়ান। তাহলে আলটিমেটলি আমরা এখানে একটু লিখে দিচ্ছি এই সাইডে, আচ্ছা আমরা এই অংশটুকু একটু মুছে দিচ্ছি। তাহলে আমরা এখানে দেখো পাই কি, দ্যাট ইজ এক্স এক্স ওয়ান বাই এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াই ওয়ান বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়ান। কেন? কারণ এই অংশটুকু মানেই তো হচ্ছে ওয়ান বাবা, তাই না? এই অংশটুকু মানেই তো হচ্ছে ওয়ান, তাই আমরা আলটিমেটলি লিখলাম কি, যে এক্স এক্স ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াই ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। তাহলে এটাই হচ্ছে আমাদের পরাবৃত্তের স্পর্শকের নির্ণেয় সমীকরণ, দ্যাট ইজ এক্স এক্স ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াই ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। ওকে, তো এবার আমরা বের করব হচ্ছে অভিলম্বের সমীকরণ। তো অভিলম্বের সমীকরণটা তোমরা প্রত্যেকেই জানো, ইকুয়েশনটা কি আছে, ইকুয়েশনটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু, মাইনাসটা কম্পালসারি, ব্র্যাকেট ডিএক্স বাই dy at point x1, y1 into x minus x1। ক্লিয়ার এইটুকুনি? আচ্ছা, তো এবার y মাইনাস y1 যেরকম আছে থাকুক, মাইনাসটা কম্পালসারি। এবার dx dy at পয়েন্ট কত পেয়েছি আমরা, দেখো a স্কোয়ার, এটাকে আমরা লিখছি হচ্ছে a স্কোয়ার বাই বি স্কোয়ার ডট অর ইন্টু y1 বাই x1 ইন্টু x মাইনাস x1। ক্লিয়ার এইটুকুনি? আচ্ছা, এবার দেখো এখানে তো এবার আমরা একটা কাজ করছি কি, দেখো যে এখানে অর x মাইনাস x1 বাই x1 বাই এ স্কোয়ার আমরা এইভাবে লিখছি, এটা মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান বাই বি স্কোয়ার, তাই হচ্ছে না? দেখো এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান বাই এ স্কোয়ার ইজ ইকালস টু মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান বাই বি স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের কিন্তু ফ্রেন্ডস অভিলম্বের সমীকরণ। ওকে, অভিলম্বের সমীকরণ। তো কোনাকুনি গুণ করে করার থেকে আমরা জাস্ট নর্মালি এরকমভাবে রেখে দেবো। ওকে, মানে এক্স এর সাথে এক্স যুক্ত পদ আর এ স্কোয়ারটা থাকছে, মানে এই কম্পোনেন্টটা এক্স ওয়ান বাই এ স্কোয়ার, কম্পোনেন্টটা হচ্ছে এই অংশে নিচে থাকবে, মাইনাসটা যেরকম নিচে থাকবে, আর ওয়াই মাইনাস ওয়াই এর নিচে থাকবে হচ্ছে এই কম্পোনেন্ট। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অভিলম্বের নির্ণেয় সমীকরণ। ওকে, অভিলম্বের নির্ণেয় সমীকরণ,
সমীকরণ। ওকে, তো এটা গেল ফ্রেন্ডস আমাদের কেস 4, যেখানে আমরা বের করলাম কি যে x² বাই a স্কোয়ার মাইনাস y² বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1 পরাবৃত্তের x1, y1 বিন্দুতে আমরা স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করলাম। ওকে, তো পরের কনিক সেকশনটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, পরের কনিকটা হচ্ছে সমপরাবৃত্ত, ঠিক আছে, দ্যাট ইজ xy ইজ ইকুয়ালস টু c স্কোয়ার। তোমরা প্রত্যেকেই জানো যে xy ইজ ইকুয়ালস টু c স্কোয়ার সমপরাবৃত্তের x1, y1 বিন্দুতে আমাকে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে সিম্পলি জাস্ট আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব গিভেন ইকুয়েশনটার। তাহলে কি হবে, দ্যাট ইজ xy ইজ ইকুয়ালস টু c স্কোয়ার। ওকে, তো আমরা এখানে করছি কি যে ডিফারেন্সিয়েট একইভাবে উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে, আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এক্স এর রেসপেক্টে এক্স এর ডিফারেন্সিয়েট করলে আমরা 1 পাই, তাহলে ওয়াই 1 ইন্টু ওয়াই মানে হচ্ছে ওয়াই প্লাস, আবার এক্স এর রেসপেক্টে যেহেতু ডিফারেন্সিয়েটটা করছি তাহলে আমরা এখানে ওয়াই আছে, তাহলে এটাকে লিখতেই পারি দ্যাট ইজ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। ওকে, ইজ ইকুয়ালস টু 0 হচ্ছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এক্স ডট ডিওয়াই ডিএক্স। এবারে আমরা কি করছি, এই প্লাস ওয়াইটা সাইড চেঞ্জ করছি, তাহলে কি হবে, দ্যাট ইজ এক্স ডট ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়াই। এবার এক্সটা সাইড চেঞ্জ করো, তাহলে কি হবে, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে এটা আমরা পেলাম হচ্ছে ডিওয়াই ডিএক্স। তো এবার স্পর্শকের সমীকরণ যখন বের করব তখন কি হবে, তখন আমরা বের করব ডিওয়াই ডিএক্স অ্যাট পয়েন্ট x1, y1। কত হবে এটা, সিম্পলি মাইনাস y1 বাই x1 মাইনাস y1 বাই x1। ওকে, সুতরাং স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ কত হবে, তাহলে y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু dy dx at point x1, y1 ইন্টু x মাইনাস x1, তাই তো। এবার dy dx at point x1, y1 কত হচ্ছে, মাইনাস y1 বাই x1, তাহলে এটা লিখছি y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু মাইনাস y1 বাই x1 ইন্টু x মাইনাস x1। এবার ক্রস মাল্টিপ্লাই করলে আমরা কত পাচ্ছি, y x1 মাইনাস x1 y1 is equals to minus x y1 plus কত হবে এটা, দেখো x1 y1 xy x1 y1। এবার এই মাইনাস x1 y1টা এদিকে নিয়ে চলে আসছে আর এটা এদিকে নিয়ে চলে আসছে, তাহলে কত হবে এটা, দেখো যে x y1 প্লাস y x1, আর এটা সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2x1 y1। তো এবার দেখো যে আমাদের এই যে 2x1 y1 যেটা বেরিয়েছে, অ্যাকচুয়ালি দেখো যে আমাদের তো এই x1, y1 বিন্দুটা তো এই সমপরাবৃত্তের উপর অবস্থান করছে, মানে xy ইজ ইকুয়ালস টু c স্কয়ার, এই সমীকরণের উপর যেহেতু মানে এর ওপর অবস্থান করছে, তাহলে ডেফিনেটলি এই বিন্দুটা দ্বারা এই সমীকরণটা স্যাটিসফাইড হবে। দ্যাটস ওয়াই আমরা কি লিখতে পারি, দেখো তো যে x1 ইন্টু y1 ইজ ইকুয়ালস টু c স্কোয়ার লিখতেই পারি। কেন, কারণ এই ইকুয়েশনের উপরে বা এই সমপরাবৃত্তের উপরেই তো x1, y1 বিন্দুটা অবস্থান করছে, তাহলে ডেফিনেটলি এই বিন্দুটা দ্বারা এই সমীকরণটা স্যাটিসফাইড হবে। তাহলে এখানে আমাদের দেখো যে x1, y1 আছে, তাহলে x1 ডট y1 মানে গুণ y1 আছে, তাহলে এর পরিবর্তে হিসেবে আমরা c স্কোয়ার লিখতেই পারি। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কি স্পর্শকের সমীকরণ, দ্যাট ইজ x y1 প্লাস y x1 ইজ ইকুয়ালস টু 2c স্কোয়ার। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের সমপরাবৃত্তের x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, দ্যাট ইজ x y1 প্লাস y x1 ইজ ইকুয়ালস টু 2c স্কোয়ার। ওকে,
তো এবার যদি আমরা অভিলম্বের সমীকরণটা নির্ণয় করি তাহলে আমাকে ডেফিনেটলি কি বের করতে হবে, তোমরা বুঝতেই পারছো ডিএক্স ডিওয়াই, তাই তো? তাহলে আমি লিখছি ডিএক্স ডিওয়াই অ্যাট পয়েন্ট x1, y1 কত হবে? পরিষ্কার বুঝতেই পারছো, এখানে জাস্ট এটা উল্টে দেবো মাইনাস x1 বাই y1, কারণ এই মাইনাসটা তো থাকছে কোনে, শুধু জাস্ট আমরা টার্মগুলোকে উল্টে দেবো, দ্যাট ইজ x1 বাই y1। ওকে, সুতরাং অভিলম্বের সমীকরণ তাহলে কত হবে? অভিলম্বের সমীকরণ কত হবে? তাহলে y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু, মাইনাসটা কম্পালসারি তোমরা প্রত্যেকেই জানো, dx dy at point x1, y1 into x minus x1, তাহলে y মাইনাস y1 যেরকম আছে থাকবে মাইনাস, এবার dx dy at point x1, y1 কত হয়েছে? মাইনাস x1 বাই y1 ইন্টু x মাইনাস x1। ওকে, এবার এই y1 এটাকে গুণ করো, তাহলে y1 মাইনাস y1 স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস x1 আর মাইনাস x1 স্কোয়ার, তাই তো? এবারে মাইনাস x1 স্কোয়ারটা এদিকে নিয়ে চলে আসো আর y1টা ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে x1 স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু x1 মাইনাস y1। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের সমপরাবৃত্তের ওপর অবস্থিত x1, y1 বিন্দুতে অবস্থিত অভিলম্বের সমীকরণ। তো কেস 6-এ তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0 বৃত্তের x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তো আমরা জাস্ট এখানে দেখো ফ্রেন্ডস যে এই ইকুয়েশনের রেসপেক্টে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা হয় মাইনাস জি, তোমরা প্রত্যেকেই জানো, সার্কেলের চ্যাপ্টারে তোমরা শিখে এসেছো মাইনাস জি মাইনাস এফ, তাই তো? তাহলে এই কেন্দ্র বিশিষ্ট এই সমীকরণের পরিপ্রেক্ষিতে x1, y1 বিন্দুতে বৃত্তের স্পর্শকের সমীকরণটা কি হবে? আমি এখানে ডেরাইভেশনটা তোমাদের করে দেখাচ্ছি না, তোমরা একটু এসএনডে কনসাল্ট করে নিও, ঠিক আছে? আমি ডাইরেক্ট তোমাদের এখানে লিখে দিচ্ছি সমীকরণটা, দ্যাট ইজ x1, তোমরা নোট করে নেবে একটু, x1 প্লাস y1 প্লাস g ইন্টু ব্র্যাকেট x প্লাস x1 প্লাস f ইন্টু ব্র্যাকেট y প্লাস y1 প্লাস c ইজ ইকুয়ালস টু 0। ওকে, তো এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। এবার এটাকে আরও সিম্পলিফাই করা যেতে পারে। তো আলটিমেটলি আমরা যদি এই সমীকরণের রেসপেক্টে স্পর্শকের সমীকরণ বের করি তাহলে আমরা পাচ্ছি x1 প্লাস y1 প্লাস জি ব্র্যাকেট x প্লাস x1 প্লাস f y প্লাস y1 প্লাস c ইজ ইকুয়ালস টু 0। আর অভিলম্বের সমীকরণটা কি হবে? অভিলম্বের সমীকরণটা আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি অভিলম্বের সমীকরণটা, দ্যাট ইজ তোমরা নোট করে নেবে, দ্যাট ইজ x1 প্লাস জি, আমি কিন্তু তোমাদের এই অংশগুলো ডেরাইভেশনটা করিনি, ইন্টু y মাইনাস y1, ওকে, ইজ ইকুয়ালস টু y1 প্লাস f ইন্টু x মাইনাস x1। তো এটা হচ্ছে ফ্রেন্ডস আমাদের অভিলম্বের সমীকরণ, আর এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, দ্যাট ইজ x1 প্লাস y1 প্লাস জি ব্র্যাকেট x প্লাস x1 প্লাস f ব্র্যাকেট y প্লাস y1 প্লাস c ইকুয়ালস টু 0। আর অভিলম্বের সমীকরণটা হবে x1 প্লাস জি ইন্টু y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু y1 প্লাস f ইন্টু x মাইনাস x1। ওকে, যখন বৃত্তের সমীকরণটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, আর এক্ষেত্রে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। আর x1, y1 বিন্দুতে মানে বৃত্তের x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণটা হবে এইটা। ওকে, যখন ইকুয়েশনটা আমাদের এরকমভাবে সেট করে দেওয়া হবে। তো এইগুলো গেল ফ্রেন্ডস আমাদের বিভিন্ন কনিকের
ওপর যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকে, তাহলে সেই বিন্দুর পরিপ্রেক্ষিতে আমরা স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ কি করে ডেরাইভ করব বা পাবো। ওকে, তো আমরা এখন ফ্রেন্ডস যে ছটা আমরা কনিকের আমরা কেসে আমরা বিভিন্ন কনিকের যে মানে ওপরে অবস্থিত কোনো বিন্দুর সাপেক্ষে যে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ আমরা ডেরাইভেশন শিখলাম, তো এটাকে আমরা কিন্তু ফ্রেন্ডস অনেক সময় শর্টকাটেও কিন্তু যদি আমরা এই টার্মিনোলজিগুলো মুখস্থ রাখি বা মনে রাখি, তাহলেও আমরা কিন্তু ডাইরেক্ট ডেরাইভেশনে না গিয়ে আমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু পেয়ে যেতে পারি। তো তার জন্য এখানে দেখো যে আমাদের কি লেখা আছে, যে আমাদের নোটটা কি আছে, যে কোনো প্রদত্ত সমীকরণের মানে কোনো একটা কনিকের ইকুয়েশন দিয়ে দিয়েছে, সেই ইকুয়েশন বা কোনো কনিকের ওপর একটা বিন্দু আমরা নিয়েছি x1, y1। এবারে সেই বিন্দুর পরিপ্রেক্ষিতে স্পর্শকের সমীকরণের ক্ষেত্রে নিম্নলিখিতগুলি লিখবো। কি লিখবো দেখো, যদি কোনো কনিকের ইকুয়েশনে এক্স স্কোয়ার থাকে, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় আমরা লিখবো হচ্ছে x1, ঠিক আছে, এগুলো তোমরা লিখে নাও ফোনে, দ্যাট ইজ x1 লিখবো। যদি y স্কোয়ার থাকে তাহলে আমরা লিখবো হচ্ছে y1, আর 2x থাকলে আমরা লিখবো হচ্ছে x প্লাস x1, আর যদি 2y থাকে তাহলে আমরা লিখবো হচ্ছে y প্লাস y1। ব্যাপারটা আমি আরেকটু তোমাদের ক্লিয়ার করে দিতে চাইছি। মানে ধরো হচ্ছে কোনো একটা ইকুয়েশন আমরা লিখলাম, ধরো বৃত্তের একটা ইকুয়েশন লিখেছি, তো অলরেডি আমরা বৃত্তের সমীকরণের ওপর বৃত্তের সমীকরণটা আমরা এখানে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার লিখলাম, ঠিক আছে। এবারে এটার যখন আমরা ডেরাইভেশন করেছিলাম তখন আমরা কি পেয়েছিলাম, তখন আমরা দেখবে আমরা যে স্পর্শকের সমীকরণটা আমরা কি করে পেয়েছিলাম, আমরা ডেরাইভেশন করে পেয়েছিলাম কিভাবে, ডেরিভেটিভ করে, তাই তো, যেখানে আমরা ডিওয়াই ডিএক্স বের করেছিলাম অ্যাট পয়েন্ট x1, y1, তারপর এর মানটা আমরা স্পর্শকের সমীকরণে বসিয়ে ক্যালকুলেশন করে তারপর আমরা একটা স্পর্শকের সমীকরণ পেয়েছি। যদি আমরা সেটা না করে ধরো ডাইরেক্ট আমরা কি বলছি, যে এক্স স্কোয়ারের জায়গায় আমরা কি বসাবো, x1, তাহলে এখানে এক্স স্কোয়ারের জায়গায় আমরা বসাতেই পারি x1, আর ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা কি বলছি y1 পুট করবো, তাহলে ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা লিখবো y1, আর এ স্কোয়ারটা যেরকম যে থাকবে। দেখো এটাই কিন্তু আমরা পেয়েছিলাম বৃত্তের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার এর ওপর অবস্থিত x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? জাস্ট সিম্পলি আমরা এক্স স্কোয়ারের জায়গায় লিখবো হচ্ছে x1, আর ওয়াই স্কোয়ারের জায়গায় লিখবো হচ্ছে y1। দেখো তাই লিখেছি ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। তো এইভাবেও কিন্তু আমরা এইগুলো মুখস্থের মধ্য দিয়ে বা মনে রাখার মধ্য দিয়েও কিন্তু আমরা ডাইরেক্ট কোনো একটা কনিকের সমীকরণ থেকে আমরা তার উপর অবস্থিত বিন্দুর সাপেক্ষে একটা স্পর্শকের সমীকরণ কিন্তু নির্ণয় করতে পারবো। ওকে, ঠিক আরেকটা ভাবে আমি দেখাচ্ছি। ধরো যখন বৃত্তের সমীকরণটা এরকম দেওয়া আছে, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস, তোমরা এটা নিজেরাই পারবে বলতে, ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। তো আমরা মুখস্থ রাখবো না, আমরা জাস্ট এইগুলোকে মুখস্থ রাখবো, তাহলেই কিন্তু আমরা ডাইরেক্ট স্পর্শকের সমীকরণটা পেয়ে যাবো। আমি কিন্তু বারবার বলছি স্পর্শকের সমীকরণ, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো, x1 লিখবো, তাহলে x1 প্লাস y1। এবার দেখো 2x আছে, তাহলে 2x এর জায়গায় আমরা কি লিখবো, x প্লাস x1, আর gটা থাকবে, তাহলে g ইন্টু এক্স প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1, তাই তো, y প্লাস y1 প্লাস c ইজ ইকুয়ালস টু 0। তো এটাই ফ্রেন্ডস আমরা দেখো একটু আগে আমি লিখেছিলাম তোমাদের লাস্ট কেসে, যেখানে এই ইকুয়েশনের রেসপেক্টে বৃত্তের এই সমীকরণের পরিপ্রেক্ষিতে তার উপর অবস্থিত x1, y1 বিন্দুর পরিপ্রেক্ষিতে স্পর্শকের সমীকরণ। তো যদি আমরা এই টার্মিনোলজিগুলো মুখস্থ রাখি, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি আমরা পার্টিকুলার সেই কনিকের ওপর অবস্থিত কোনো বিন্দুর সাপেক্ষে আমরা স্পর্শকের সমীকরণটা জানতে পারবো। ওকে, শুধু এইগুলো আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। দ্যাট ইজ এক্স স্কোয়ার এর জায়গায় আমরা পুট করবো x1, ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা পুট করবো y1, 2x এর জায়গায় লিখবো x প্লাস x1, 2y এর জায়গায় লিখবো আমরা y প্লাস y1। ওকে, তো পরবর্তী টপিকটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্টটা হচ্ছে, দেখো একটি বহিস্থ বিন্দু থেকে কোনো বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। খুবই ইম্পর্টেন্ট ফ্রেন্ডস এটা, ডিটারমিনেশন অফ দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট টু আ সার্কেল ড্রন ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট। ঠিক আছে, মানে একটা বহিস্থ বিন্দু থেকে কোনো বৃত্তে, ধরো এরকম একটা বৃত্ত দেওয়া আছে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তার আগে এই কনসেপ্টটা খুব ভালো করে তোমরা বুঝবে, লজিকটা বা কনসেপ্টটা। ওকে, বলছে যে একটা বহিস্থ বিন্দু,
একটা বহিস্থবিন্দু থেকে কোনো বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। ঠিক আছে, অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় কি করে করবো দেখো। তো এখানে বেসিক্যালি দেখো যে আমরা একটা বহিস্থবিন্দু নিচ্ছি, সাপোজ ধরো হচ্ছে আমরা বা এক্সটার্নাল পয়েন্টটা হয়ে যাচ্ছে আমাদের এখানে কত, বহিস্থবিন্দুটা আমাদের হয়ে যাচ্ছে সে সাপোজ ধরো হচ্ছে পি বিন্দু, যার স্থানাঙ্কটা হচ্ছে x1 বা কোঅর্ডিনেটটা হচ্ছে x1, y1। ঠিক আছে, বলছে একটা বহিস্থবিন্দু থেকে কোনো বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে বহিস্থবিন্দুটা আমরা পি ধরছি, যার কোঅর্ডিনেট হচ্ছে x1, y1। খুব ইম্পর্টেন্ট একটা ভিভিআই, তোমরা একটু ভালো করে বুঝবে এটা। তো এবার ধরো হচ্ছে আমরা বৃত্তের সমীকরণটা লিখছি হচ্ছে, বৃত্তের সমীকরণটি হচ্ছে এখানে, বৃত্তের সমীকরণটা কি হবে আমরা নিচ্ছি এখানে হচ্ছে দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাই বৃত্তের সমীকরণটা আমরা নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস ইকুয়ালস টু 0। ওকে, তো এবার এখানে এই বৃত্তের এই বিন্দুটা থেকে এই বৃত্তের আমার কি করতে হবে, স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, ডিটারমাইন করতে হবে লেন্থ অফ দ্য ট্যানজেন্ট। ওকে, ড্রন ফ্রম দ্য এক্সটার্নাল পয়েন্ট x1, y1। এবার আমি একটা সার্কেল ড্র করছি, তোমরা একটু দেখো ভালো করে। ধরো এরকম একটা বৃত্ত আমরা ড্র করছি, লেট সাপোজ ধরো। ঠিক আছে, যার এখানটায় হচ্ছে একটা বিন্দু নিচ্ছি যেটা দ্যাট ইজ সেন্টার। ওকে, তো আমরা এটার নাম দিচ্ছি সি। সি এবারে এর ওপরে সাপোজ ধরো এখানে একটা আমরা পয়েন্ট নিচ্ছি দ্যাট ইজ আওয়ার এক্সটার্নাল পয়েন্ট। ঠিক আছে, যার কোঅর্ডিনেট হচ্ছে x1, y1। ওকে, তো আমরা এখান থেকে মানে বৃত্তের বাইরে একটা পয়েন্ট নিচ্ছি, যে পয়েন্টটাকে আমরা বলছি বহিস্থবিন্দু পি ইজ ইকুয়ালস টু, যার কোঅর্ডিনেট হচ্ছে x1, y1। আর সিটা তোমার প্রত্যেকেই জানো তার সেন্টার, আর সেন্টারের ইয়েটা কি হবে, কোঅর্ডিনেট হবে -g, মানে পার্টিকুলার এই বৃত্তের ক্ষেত্রে দ্যাট ইজ -g, -f। তোমরা প্রত্যেকেই জানো, স্ট্রেট লাইনে তোমরা সার্কেলে শিখেছো। ওকে, তো এবার আমরা কি করছি যে এখান থেকে একটা স্পর্শক টানছি এই এক্সটার্নাল পয়েন্ট থেকে। ভালো করে বুঝবে, এই যে বাইরের যে বহিস্থ যে বিন্দুটা আছে, এই বহিস্থ বিন্দুটা থেকে আমরা এই বৃত্তের উপর একটা কি টানবো, স্পর্শক অঙ্কন করবো। তাহলে আমরা যদি টানি এরকম, ধরো লেট সাপোজ ধরো এরকম, সাপোজ ধরো এরকম একটা টাচ করলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের স্পর্শক, আর এটা হচ্ছে স্পর্শবিন্দু। সে সাপোজ আমি এটা নাম দিচ্ছি টি পয়েন্ট। ওকে, তাহলে আমাকে এই স্পর্শকের দৈর্ঘ্য মানে পিটি এর দৈর্ঘ্যটা বের করতে হবে। আমাকে বের করতে হবে কি, পিটি আমার লেন্থটা কত। তাহলে পিটিটাই হচ্ছে আমাদের বহিস্থবিন্দু থেকে বৃত্তের উপর বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য, তাই তো, যেখানে টিটা হচ্ছে স্পর্শবিন্দু আর সিটা হচ্ছে সেন্টার, তাই তো। আচ্ছা, তাহলে এখানটায় দেখো যে যদি আমরা এই টি আর সিটা জয়েন করি, টি আর সিটা যদি আমরা জয়েন করি, তাহলে আমরা কি পাচ্ছি, বৃত্তের ব্যাসার্ধ। আর তোমরা প্রত্যেকেই জানো যে সিটিটা হয়ে যাচ্ছে, সিটিটা কি হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ, তাই তো, বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস অফ দ্য সার্কেল, দ্যাট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, রেডিয়াস অফ দ্য সার্কেল। দেখো সিটি মানে এই স্পর্শবিন্দুটার সাথে আমরা এই কেন্দ্রটাকে জয়েন করে দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি সিটি বা টিসি, যে সিটি বা টিসিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস অফ দ্য সার্কেল। ওকে, এইটুকুনি ক্লিয়ার। আচ্ছা, তোমরা প্রত্যেকেই জানো যে রেডিয়াস অফ দ্য সার্কেলের ফর্মুলাটা কি ছিল, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই তো। এটাই তো ছিল রেডিয়াস অফ দ্য সার্কেল, দ্যাট ইজ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা ইউনিট হবে, কারণ ব্যাসার্ধের একটা নির্দিষ্ট একক থাকে, তাহলে আমরা লিখছি এখানে ইউনিট বা একক। ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এবার ধর হচ্ছে আমরা বের করব হচ্ছে পিটিটা বের করব, তাই না। আচ্ছা, আমাদের এখান থেকে দেখো যে এবার আমরা জয়েন করছি এই এক্সটার্নাল পয়েন্টটা থেকে আমরা সেন্টারটাকে জয়েন করে দিচ্ছি। তাহলে এটা কি করব, দ্যাট ইজ, তাহলে এটা জয়েন করলাম, তাহলে পিসি, তাই তো। তাহলে
পিসি এর দৈর্ঘ্যটা কত হবে? দেখো এর কোঅর্ডিনেট আমি জানি, এর কোঅর্ডিনেট আমরা জানি, তাহলে পিসি এর লেন্থটা কত হবে? পিসি তার হোল স্কোয়ার, প্রত্যেকেই জানো স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে যে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এখানে তো x1 আর y1টা নেগেটিভ আছে, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে আমি লিখতেই পারি দ্যাট ইজ x1 প্লাস জি তার হোল স্কোয়ার প্লাস y1 প্লাস এফ তার হোল স্কোয়ার। এইটুখানি সবাই বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমরা বের করছি পিসি দৈর্ঘ্য ইজ ইকালস টু x1 প্লাস জি তার হোল স্কোয়ার প্লাস y1 প্লাস এফ তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এবার দেখো যে আমাকে তো পিটিটা বের করতে হবে, কারণ পিটিটাই হচ্ছে আমার কি স্পর্শক, স্পর্শকের দৈর্ঘ্য, তাই না? তাহলে এটাই তো আমার হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য বা লেন্থ অফ দ্য ট্যানজেন্ট। আমাকে পিটিটা বের করতে হবে, আমি পিসিটা পেয়ে গেছি, তাই তো? এবার একটা জিনিস দেখো যে এখানে এই যে স্পর্শক পিটি, এই পিটির ওপরেই তো হচ্ছে এই টিসি বা সিটিটা অবস্থান করছে, তাই না? মানে হচ্ছে আমি লিখতে পারি কি, দেখো হচ্ছে পিটি, সরি এখানে আমরা লিখছি হচ্ছে তাহলে আমরা লিখছি হচ্ছে দেখো যে পিটি সিটি, তাই তো? পিটিটা সিটি এর ওপর লম্ব হচ্ছে, তাই না? তাহলে ডেফিনেটলি যেহেতু লম্ব হচ্ছে তাহলে এখানটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। ওকে, আচ্ছা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় তাহলে আমাকে এখানে দেখো যে কি বের করতে হবে? আমাকে এখানে যে বের করতে হবে কি, দেখো যে তাহলে এটা যদি হয় তাহলে আমাকে বের করতে হবে এটা, আর 90 ডিগ্রি তাহলে অপোজিট হচ্ছে অতিভুজ, তার মানে এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখতেই পারি যে পিটি তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু পিসি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস সিটি স্কোয়ার। তাহলে এখানে অতিভুজ, কারণ এখানে তাহলে 90 ডিগ্রি, কারণ এটার ওপরে তো এটা লম্ব হচ্ছে, তাহলে ডেফিনেটলি আমি লিখতে পারি যে তাহলে এর অপোজিট যে সাইডটা তাহলে সেটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ইজ ইকালস টু, তাহলে এটা হচ্ছে ভূমি আমরা ধরছি, তাহলে আমরা লিখতে পারি যে ভূমি স্কোয়ার ইকালস টু অতিভুজের স্কোয়ার। তার মানে এটা আমি লিখছি হচ্ছে পিসি তার স্কোয়ার মাইনাস সিটি তার স্কোয়ার। এবার পিসির আমরা মানটা কত পেয়েছি, দ্যাট ইজ x1 প্লাস জি তার হোল স্কোয়ার প্লাস y1 প্লাস এফ তার হোল স্কোয়ার, আর সিটিটা আমরা কত পেয়েছিলাম, দেখো সিটি এর এটা হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে স্কোয়ার আছে তাহলে এটা হয়ে যাচ্ছে ব্র্যাকেটের মধ্যে দ্যাট ইজ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, তো এবার যদি তোমরা এটাকে ক্যালকুলেশন করো, মানে এ প্লাস বি এবং এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ফেলো, তাহলে দেখবে আলটিমেটলি আমরা রেজাল্ট পাচ্ছি, আমি করছি না যেটা তোমরা করে নেবে, দেখবে দ্যাট ইজ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস সি। ঠিক আছে, ওকে, therefore pt is equals to root over x1 square plus y1 square plus 2gx1 plus 2fy1 plus c এত একক হবে, কারণ এটা আমাকে পিটির দৈর্ঘ্যটা বের করতে দিয়েছে। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোনো বৃত্তের ওপর, কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে পিটি আমরা এখানে ধরছি হচ্ছে স্পর্শক, তাহলে তার দৈর্ঘ্যটা হচ্ছে রুট ওভার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c একক। ওকে, আমি জিনিসটা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে আমাদের একটা এক্সটার্নাল পয়েন্ট আছে কত, আমাদের এক্সটার্নাল পয়েন্টটা হচ্ছে p ইজ ইকালস টু x1, y1, যেখানে x1 আর y1টা হচ্ছে ওই p বিন্দুর কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক। ওকে, এবারে বৃত্তের সমীকরণটা আমরা ধরছি হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস ইকালস টু 0। এবার ছবিটার দিকে তোমরা তাকাও, তাহলে দেখো যে এই সমীকরণের রেসপেক্টে কেন্দ্রের স্থানাঙ্কটা কত হয়, মাইনাস জি কমা মাইনাস এফ, আর এখানে হচ্ছে বিন্দুটা আমরা নিচ্ছি হচ্ছে
পি বিন্দু মানে বহিস্থ বিন্দুটা। এবার এই বহিস্থ বিন্দুটার সাথে আমরা এখানে সিটাকে জয়েন করলাম, তাহলে আমরা পিসি দৈর্ঘ্যটা বের করলাম। কারণ পিসি দৈর্ঘ্যটা কি করে বার করব, x1 y1 x2 y2। তাহলে তোমরা পরিষ্কার সূত্র জানো যে পিসি ইজ ইকালস টু রুট ওভার, সূত্রটা আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, দ্যাট ইজ x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এটাই সূত্র, যেখানে x1টা হচ্ছে x1 আর x2টা হচ্ছে মাইনাস জি, তাহলে মাইনাস জিটা প্লাস জি হয়ে গেল। দেখো তাই লিখেছি আমি এখানে প্লাস জি, আমি এটা স্কোয়ারের মধ্যেই রেখেছি। এবার আরেকটা জিনিস দেখো যে এবার আমরা এই পি বিন্দু মানে বহিস্থ বিন্দুটা থেকে বৃত্তের উপর আমি স্পর্শকটা অঙ্কন করছি, যেখানে বৃত্তটাকে এই স্পর্শকটা টি বিন্দুতে ছেদ করেছে, তাহলে টিটা হচ্ছে স্পর্শবিন্দু। এবার স্পর্শবিন্দু থেকে আমি কেন্দ্র অবধি একটা লাইন সেগমেন্ট বা সরলরেখাংশ দ্বারা জয়েন করছি, তাহলে এখানে সি টিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর টিটা হচ্ছে স্পর্শবিন্দু, তাই তো। আবার দেখো যে এই ব্যাসার্ধটা কিন্তু স্পর্শকের উপর লম্ব হচ্ছে না, তাই আমরা লিখেছি এখানে পিটি লম্ব সিটি। ওকে, এবার তোমরা পরিষ্কার বুঝতেই পারছো, যদি লম্ব হয় তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের কি 90 ডিগ্রি হয়ে যাচ্ছে এই কোণটা। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে অতিভুজ, তাহলে পি সি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ইজিকালস টু হচ্ছে ভূমি স্কোয়ার, তাই লিখেছি। তো আলটিমেটলি আমরা পিটি বা স্পর্শকের দৈর্ঘ্যটা পাচ্ছি রুট ওভার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2f y1 প্লাস সি এত একক। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু তোমাদের কনসেপ্ট, তো খুব ভালো করে বুঝবে। আর যদি তোমাদের কোনো রকম কনসেপ্টে ক্লিয়ার না হয় বা কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা তোমরা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কারণ এরপরে আমরা কিন্তু এই চ্যাপ্টারের ওপর আমরা কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং অঙ্ক, যেগুলো পরীক্ষার জন্য তোমাদের টেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনালের জন্য তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট বা আসার চান্স আছে। তো সেই অঙ্কগুলো আমি কিন্তু তোমাদের করে শেখাবো, তাই দেরি না করে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনে ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। থ্যাংক ইউ।